আচ্ছা, এখানে হচ্ছে যে the supply diagram demonstrates the process by which ethanol is manufactured from plants and trees which consume sunlight and carbon dioxide looking from an overall perspective. আচ্ছা, খুবই আমি বলবো যে স্টার্টিংটা বেশ ভালো ছিল আর কি। Process by which from plants and trees which consume sunlight and carbon dioxide looking from একটু গ্রামাটিক্যাল একটু মিস্টেক from an overall perspective. আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট রাইট। আচ্ছা আচ্ছা, ফুল স্টপটা বোঝা যাচ্ছে না। Wait, এখানে একটা আছে, ওকে ওকে, তাহলে ঠিক আছে। ওকে, লুকিং ফ্রম এন ওভারঅল পার্সপেক্টিভ ইট ইজ রেডিলি অ্যাপারেন্ট, নাইস, that these are 8 stages, there are 8 stages in the process. আচ্ছা, that there are 8 stages in the process. আচ্ছা, 8 stages, 1 2 3 4 5 6 7, আচ্ছা, 1 2, আচ্ছা, 1 2 3 4 5 6 7 8, I guess, right, 8 in the process, commencing with, আচ্ছা, এটাকে কমা দিয়ে, কমা না দিয়ে ফুল স্টপ দিয়ে একটা নতুন সেন্টেন্স শুরু করাটা বেটার ছিল, ঠিক আছে? কারণ কমেন্সিং উইথ ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস অ্যাবজর্বিং এনার্জি অ্যান্ড, এই যে এই কারণেই বলতেছিলাম আমি, এই দেখেন অ্যান্ড দিয়ে বারবার যখন জিনিসটা আপনি বড় করতেছেন তখন কিন্তু আসলে মিনিংটা প্রপারলি কিন্তু পোর্ট্রে হচ্ছে না, ঠিক আছে? এই জন্য এটাকে যদি আলাদা একটা সেন্টেন্স করে দেওয়া যেত, ঠিক আছে, কমা না দিয়ে সেন্টেন্সটাকে অযথা বড় না করে, তাহলে কিন্তু এই কনফিউশনগুলো অ্যারাইজ করতো না, ঠিক আছে? তখন কিন্তু ডিস্টিংক্ট হয়ে যেত। কমেন্সিং উইথ ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস অ্যাবজর্বিং এনার্জি অ্যান্ড টার্মিনেটিং উইথ টার্মিনেটিং টার্মিনেটিং উইথ ডেলিভারি বাই ফুয়েল। আচ্ছা, এইটা এখানে মেক সেন্স করতেছে না। টার্মিনেটিং উইথ ডেলিভারিং বায়োফুয়েল, টার্মিনেটিং মানে তো শেষ করে দেওয়া, অ্যাবজর্বিং এনার্জি, ও রাইট, মানে কনজাম্পশন বোঝাচ্ছেন আপনি, এটা কি কনজাম্পশন বোঝাচ্ছেন? অ্যান্ড টার্মিনেটিং উইথ ডেলিভারিং বায়োফুয়েল অর ইথানল টু ডিফারেন্ট সোর্স অফ, আচ্ছা, ডিফারেন্ট সোর্স অফ ভেহিকলস। আচ্ছা, এখানে টার্মিনেটিং ইজ নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এখানে অ্যান্ড টার্মিনেটিং উইথ ডেলিভারিং, অ্যান্ড ডেলিভারিংটা হতে পারতো, বা প্রডিউস, বা এটা এখানে হতে পারতো অ্যান্ড ডেলিভারিং আফটার প্রোডাকশন, এরকম কিছু একটা হতে পারতো, ঠিক আছে? টার্মিনেটিং এখানে একটা রাইট ওয়ার্ড না, কারণ এখানে আসলে কোনো কিছু টার্মিনেট করে ফেলা হচ্ছে না। আচ্ছা, টার্মিনেটিং, আচ্ছা আচ্ছা, এখানে আপনি বোঝাচ্ছেন যে শেষ হচ্ছে, মানে এটা হচ্ছে এন্ডিং, এন্ডিং বলা লাগতো, ঠিক আছে? টার্মিনেটিং আর এন্ডিং কিছু মানে কিছু মিনিংয়ে সিমিলার হলেও, সিনোনিম হলেও, কিন্তু এন্ডিং আর টার্মিনেটিং জিনিসটা কিন্তু প্রপারলি সেম মিনিং কিন্তু পোর্ট্রে করে না। টার্মিনেটিং মানে কোনো কিছুকে নিঃশেষ করে দেওয়া, ঠিক আছে? কোনো কিছুকে একদম রিমুভ করে দেওয়া, ঠিক আছে? আর এন্ডিং মানে কোনো কিছু শেষ হওয়া। সো এন্ডিং এন্ড টার্মিনেটিং ইন ইটসেলফ কিন্তু সেম মিনিং কিন্তু পোর্ট্রে করে না। হ্যাঁ, সিনোনিম হিসাবে কিছু জায়গায় ইউজ করা যেতে পারে, যে হি টার্মিনেটেড দ্য ভাইরাস, বা হি এন্ডেড দ্য ভাইরাস, সে ভাইরাসটাকে শেষ করে দিল, কথার কথা। সো এইখানে কিন্তু টার্মিনেটিং অ্যান্ড এন্ডিংটা মানে প্রপার ওয়ার্ডিংয়ে কিন্তু ইউজ হচ্ছে, ঠিক আছে? প্রপার সিনোনিম এখানে। বাট যখন আপনি এখানে কোনো কিছু শেষ হওয়ার কথা বোঝাচ্ছেন, তখন কিন্তু আসলে এখানে টার্মিনেটিং ওয়ার্ডটা ইউজ হয় না, কারণ টার্মিনেটিং মানে কোনো কিছুকে শেষ করে নিশ্চিহ্ন করে দেওয়া, ঠিক আছে? সো এখানে এন্ডিং অ্যান্ড টার্মিনেটিং যদিও কিছু কিছু ক্ষেত্রে সিমিলার বা সিনোনিম ওয়ার্ডস হিসেবে ইউজ হয়, এখানে এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট না। ওকে, আচ্ছা, মুভিং অন। ইনিশিয়ালি প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ আর গ্রোয়িং বাই অ্যাবজর্বিং সানলাইট অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, দ্য, এই যে সুন্দর, আপনি এখানেই কাট অফ করে দিছেন, ঠিক আছে? এটাকে টানলে জিনিসটা কিন্তু মানে এটার মিনিংটা প্রপারলি পোর্ট্রে হয় না, এখানে যে কাজটা হয়েছে, ঠিক আছে?
এটাকে বড় করার দরকার নেই, বড় করার কারণে কিন্তু এটা মিনিংটা আসলে প্রপারলি পোর্ট্রে করাটা মানে কোহিয়ারেন্স এন্ড কোহিশনে যে কিন্তু আসলে প্রবলেমেটিক হয়ে যায় আর কি, যে মিনিংটা ঠিক মতন বোঝা যায় না। আচ্ছা আচ্ছা দ্য হারভেস্ট আর কালেক্টেড ফ্রম ম্যাচিউর প্ল্যান্টস। আচ্ছা এখানে হারভেস্ট হবে, ঠিক আছে। এখানে তো টেকনিক্যালি যেহেতু এখানে আর ইউজ করেছেন, দ্য হারভেস্ট ইজ যদি ইউজ করতেন তাহলে ইজটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল। এখন এখানে আমাদের আসলে ডায়াগ্রামে দেওয়া নাই যে কতগুলো হারভেস্টিং আসলে হচ্ছে, রাইট? আমাদেরকে কিন্তু বলা হচ্ছে, বলা নেই যে আসলে কত। আচ্ছা অডিওটা মেবি প্রপারলি ক্যাপচার হচ্ছে না, ওয়েট। রাইট, এখানে কিন্তু আমরা জানি না যে আসলে কতগুলো হারভেস্টিং হচ্ছে। তো আপনি যদি এখানে হারভেস্ট ইউজ করেন তাহলে এখানে ইজ হবে, অথবা আপনি যদি অনেকগুলো হারভেস্ট বুঝিয়ে থাকেন তাহলে হারভেস্ট হবে, সেক্ষেত্রে এখানে এস হবে, রাইট? আর কালেক্টেড ফ্রম ম্যাচিউর প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ ইন দ্য লেটার স্টেপ বাই, আচ্ছা ইন দ্য লেটার স্টেপ, আচ্ছা ফাইন, নেক্সট স্টেপ বাই ইউজিং হারভেস্টিং ভেহিকলস, ওকে ফাইন। Subsequently we get cellulose through pre-processing method, ওকে ফাইন, এটা ভালো লিখেছেন, ওকে। in the next step of the in the next step of the process is processing where, আচ্ছা এটা হচ্ছে গ্রামাটিক্যালি ইনকারেক্ট একটা সেন্টেন্স হয়ে গেছে, কারণ in the next step of the process is processing, ঠিক আছে। in the next step of the process is processing মানে তাহলে এখানে দা নেক্সট স্টেপ হবে, ইনটা তাহলে হবে না। আপনার এখানে যদি ইজটা রাখতে চান, ইজ প্রসেসিং বুঝান, তাহলে শুরুতে ইন দিয়ে শুরু হতে পারে না, ঠিক আছে। কারণ আপনি এখানে মানে মনে হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে শুরু করতে যে মাঝে আবার এটাকে একটা কম্পাউন্ড সেন্টেন্স করে ফেলছেন, ঠিক আছে। ইন দিয়ে দ্য নেক্সট স্টেপ অফ দ্য প্রসেস ইজ প্রসেসিং হতে পারে, ঠিক আছে। ইন দ্য নেক্সট স্টেপ, ইন দ্য নেক্সট স্টেপ মানে পরবর্তী ধাপে কি হচ্ছে, বাট পরবর্তী ধাপে কি হচ্ছে সেটা তো আপনি ডিরেক্ট বলে দিচ্ছেন, মানে এখানে তো পরবর্তী ধাপে যেটা হবে আপনি এখানে বলতেছেন পরবর্তী ধাপে প্রসেসিং হবে। সো দুইটা কিন্তু সেম না, মানে বাংলায় ট্রান্সলেট করে হয়তো ব্যাপারটা পুরোপুরি বোঝানোর সম্ভব হচ্ছে না, কিন্তু ইন দ্য নেক্সট স্টেপ আপনি যখন বলতেছেন তার মানে আপনি এটাকে কিন্তু ইন দ্য নেক্সট স্টেপ অফ দ্য প্রসেস, এখানে কিন্তু আপনি কমপ্লেক্স সেন্টেন্স কমা হতো আর কি, কমপ্লেক্স সেন্টেন্স হলে। বাট আপনি এখানে ইজ যেহেতু দিচ্ছেন তার মানে আপনি এখানে কমপ্লেক্স সেন্টেন্স লেখেননি, ঠিক আছে। আর যদি কমপ্লেক্স সেন্টেন্স না লিখে থাকেন তাহলে তো শুরুতে ইন বসবে না, শুরুতে প্রিপোজিশন বসবে না, ঠিক আছে। সো আপনার এটা হতে পারতো দ্য নেক্সট স্টেপ অফ দ্য প্রসেস ইজ প্রসেসিং, ঠিক আছে। দ্য নেক্সট স্টেপ অফ দ্য প্রসেস হতে পারতো, ইন দ্য নেক্সট স্টেপ না। ইন দ্য নেক্সট স্টেপ মানে নেক্সট স্টেপে কি হচ্ছে, ঠিক আছে। নেক্সট স্টেপটা কি আর নেক্সট স্টেপে কি হচ্ছে দুইটা কিন্তু সেম জিনিস না, মানে বাংলায় ট্রান্সলেট করে ব্যাপারে এরকম হচ্ছে। আর গ্রামাটিক্যালি বলতে গেলে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের মাঝে জিনিসটা আসলে এখানে গুলিয়ে গেছে আর কি। ওয়্যার সেলুলোস আর প্রসেসড ইন দ্য ল্যাবরেটরি, আচ্ছা এখানে টেকনিক্যালি ল্যাবরেটরি, ঠিক আছে, আপনি বলছেন ইয়া থেকে ইনফার করছেন আর কি ডায়াগ্রাম থেকে, which is fine. Sugars is, আচ্ছা এখানে এখানে গ্রামাটিক্যাল মিস্টেক, রাইট। সুগার ইজ হতে পারতো, ঠিক আছে। সুগারটা, আর সুগারসের ক্ষেত্রে সাধারণত আমরা সুগারস বলি না, কারণ হচ্ছে সুগারের ক্ষেত্রে জিনিসটাকে বলা হয় হচ্ছে আপনার একটা বেসিকলি, যেহেতু এটাকে কোয়ান্টিটি আকারে আমরা মেজার করতে পারি না, মানে নাম্বার অনুযায়ী কিন্তু আমরা কিন্তু একটা চিনি দুইটা চিনি এভাবে কিন্তু গুনি না। সেই কারণে সাধারণত সুগারটা যখন লেখা হয় তখন কিন্তু শুধু এস ছাড়াটাই লেখা হয়, সুগার একটা সুগারই বোঝানো হয়, ঠিক আছে। সুগার ইজ, হ্যাঁ হ্যাঁ বলেন। ডায়াগ্রামে সুগার এস যুক্ত আছে এর জন্য আমি ওটা দিয়েছি। বুঝিনি, আরেকবার বলেন। ডায়াগ্রামে এস যুক্ত আছে, ও ডায়াগ্রামটা একটু রাইট, ফলো করুন। আচ্ছা 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 বুঝতে পারছি। আচ্ছা ডায়াগ্রামে যদি আপনি এস
থাকে হুইচ ইজ ফাইন। তার মানে এখানে কি বোঝানো হচ্ছে, সেলুলোজ থেকে ডিফারেন্ট টাইপ অফ সুগার তৈরি হচ্ছে। ঠিক আছে, সুগার বলতে কিন্তু শুধু গ্লুকোজ না, অনেক ধরনের সুগার হতে পারে। তো যখন ডায়াগ্রামে আমাকে সুগারস বলতেছে, তার মানে এখানে কিন্তু ডিফারেন্ট টাইপ অফ সুগার কিন্তু তৈরি হচ্ছে সেলুলোজ থেকে। সো এই জন্য সুগারসটা যদি আমরা ইউজ করি, তাহলে এখানে ইস্টটা ইউজ করা যাবে না, তখন এটা আর ইউজ করতে হবে। বুঝতে পেরেছি। ঠিক আছে, যেহেতু ডায়াগ্রামে বলে দিছে, আপনি যে পয়েন্ট আউট করলেন উইচ ইজ ফাইন, তার মানে এখানে ডিফারেন্ট টাইপ অফ সুগার বোঝাচ্ছে, মানে অনেক ধরনের সুগার একসাথে প্রডিউস হচ্ছে বোঝাচ্ছে। সো এই ক্ষেত্রে ইস্ট সুগারটা ইউজ হবে না, সুগারসই ইউজ হবে, বাট ইজের জায়গায় আর হবে। আর প্রিপেয়ার্ড ফ্রম সেলুলোস ইন দ্য নেক্সট স্টেপ। আচ্ছা, এখানে আরেকটা প্রবলেম হয়ে গেছে, এই যে ইন দ্য নেক্সট স্টেপ, আবার এখানে ইন দ্য নেক্সট স্টেপ। ঠিক আছে, এটাকে আরেকটু ডিফারেন্টভাবে ওয়ার্ডিং করলে অলরেডি উপরে কিন্তু একটা ঝামেলা বেজে গেছে, যে আমার কিন্তু কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের মাঝে এখানে একটু কনফিউশন তৈরি হয়ে গেছে ফার্স্ট সেন্টেন্সে। সেকেন্ড সেন্টেন্সে এসে যখন আমি আবার ইন দ্য নেক্সট স্টেপ যখন আবার বলতেছি, তখন ব্যাপারটা কিন্তু কোহিয়ারেন্স অ্যান্ড কোহিশনের জায়গা থেকে কিন্তু জিনিসটা কিন্তু মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাচ্ছে, একটা প্রপার মিনিং কিন্তু পোর্ট্রে করতেছে না। ঠিক আছে, সো এখানে আমরা এখানে ইন দ্য নেক্সট স্টেপ বারবার না বলে বলতে পারতাম যে কনসিকুয়েন্টলি। ঠিক আছে, যে এই যে প্রসেসিংয়ের ফলে কি হলো, প্রসেসিংয়ের পরে কি হলো, ফলে কি হলো। ঠিক আছে, কনসিকুয়েন্টলি মানে এটার রেজাল্ট হিসাবে, প্রসেসিংয়ের রেজাল্ট হিসাবে কি হলো, সুগার প্রডিউস হলো। সো কনসিকুয়েন্টলি ওয়ার্ডটা ইউজ করলে এখানে ইন দ্য স্টেপ ওয়ার্ডটা ইউজ করার দরকার পড়তো না, আর তাহলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হয়ে যেত আর কি। ঠিক আছে, ফার্দার মোর ইথানল ইজ প্রিপেয়ার্ড ফ্রম সুগার। আচ্ছা, এখানে এখানে আবার সুগার নিয়ে আসছেন। এখানে সুগারস যেহেতু অলরেডি ডায়াগ্রামে দেওয়া, সো সুগারস এখানে ইউজ করতে হতো বাই অ্যাডিং মাইক্রোবস। ফাইন, ইন টার্মস অফ ইথানল। আচ্ছা, এই সেন্টেন্সটা মেক সেন্স করে না। ইন টার্মস অফ ইথানল ইজ প্রডিউস। আচ্ছা, ইন টার্মস মানে কি? আমি এই পরিপ্রেক্ষিতে বোঝাতে চাইছি যে এই আচ্ছা, পরিপ্রেক্ষিতে ইথানলকে প্রডিউস বুঝতে করছে। পারছি, ব্যাপারটা একটু বেশি লিটারাল হয়ে গেছে। আপনার এখানে অ্যাজ এ রেজাল্ট ওয়ার্ডটা বেশি, ফলাফল অ্যাজ এ রেজাল্ট এখানে বেশি হতো। টার্ম ইন টার্মস অফ ইথানল মানে ইথানলের প্রেক্ষাপটে তৈরি হলো, ব্যাপারটা কিন্তু মেক সেন্স করে না। আপনি যদি বলতেন যে ইন টার্মস অফ ইউজিং দ্য মাইক্রোবস, ঠিক আছে, এই মাইক্রোবগুলো ব্যবহার করার পরিপ্রেক্ষিতে, ঠিক আছে, ইথানল ইজ প্রডিউসড, তখন কিন্তু ব্যাপারটা আরেকটু মেক সেন্স করতো। কারণ ইথানল যখন প্রডিউস হচ্ছে, ইথানলের পরিপ্রেক্ষিতে কিন্তু জিনিসটা হইতে পারে না, তার মানে অন্য কিছুর কারণে, অন্য কিছুর পরিপ্রেক্ষিতে কিন্তু জিনিসটা ইথানলটা প্রডিউস হচ্ছে। বুঝতে পারছেন, যে অন্য একটা প্রসেসের মাধ্যমে কিন্তু ইথানলটা প্রডিউস হচ্ছে। ঠিক আছে, ইথানলের দ্বারা কিন্তু ইথানল প্রডিউস হচ্ছে না। সো এই সেন্টেন্সটা পুরোপুরি একটা গ্রামাটিক্যালি রং সেন্টেন্স। ফার্স্ট অফ অল, শুরুতে যেহেতু ইন আসছে, ঠিক আছে, এটা তো একটা কমপ্লেক্স সেন্টেন্স না যে আপনি শুরুতে প্রিপোজিশন দিয়ে শুরু করবেন। প্রিপোজিশন মানে আপনার ইন, টু, অ্যাট এসব আর কি। সো ইন টার্মস এখানে এই জন্য আসবে না ফার্স্ট অফ অল। আর সেকেন্ডলি হচ্ছে ইন টার্মস অফ এই সেন্টেন্সটাই রং। আচ্ছা, দ্য প্রসেস ফাইনালি এন্ডস উইথ সাপ্লাইং ইথানল টু প্রোভাইড। আচ্ছা, দ্য প্রসেস ফাইনালি, আচ্ছা এখানে এফটা বড় হাতের দিচ্ছেন কেন? আচ্ছা, ফাইনালি এন্ডস উইথ সাপ্লাইং ইথানল টু প্রাইভেট কার, ভ্যান। ভ্যানের বানানটা মনে হয় ভুল গেছে, VAN হবে। আচ্ছা, অ্যান্ড এয়ারপ্লেন। ওকে, দিস ভেহিকলস আর অ্যাবসর্বড ইথানল, এইটা ভুল সেন্টেন্স। এখানে গ্রামাটিক্যাল মিস্টেক মেইনলি, আর হবে না। আপনি যদি এখানে আর ইউজ করেন তাহলে অ্যাবজর্বিং, ঠিক আছে, তাহলে আপনাকে অ্যাবজর্বিং ইউজ করতে হবে, মানে অ্যাবজর্বের সাথে আইএনজি যোগ হবে। আর যদি আপনি আর অ্যাবজর্বড, দিস ভেহিকলস আর অ্যাবজর্ব মানে এই
এই যানবাহনগুলো অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, এই যানবাহনগুলোকে শুষে নিচ্ছে, কিন্তু আসলে তো এটা ভুল। ইথানল, এটা এখানে আপনি যদি বলতেন ইথানল ইজ অ্যাবজর্বড, তাহলে ব্যাপারটা কিন্তু বাই ভেহিকলস, তাহলে কিন্তু ব্যাপারটা কারেক্ট হতো। বুঝতে পারছেন? ঠিক আছে, দিস ভেহিকলস আর অ্যাবজর্বড ইথানল, এটা একটা রং সেন্টেন্স। ইথানল ইজ অ্যাবজর্বড বাই দিস ভেহিকলস, রাইট সেন্টেন্স। আচ্ছা, অ্যান্ড এমিটেড, অ্যান্ড এমিটেড কার্বন ডাইঅক্সাইড, আচ্ছা অ্যান্ড এমিটেড, ফাইন। এই যে কারণে বললাম যে এটা আরেকটা কারণে আর হবে না, কারণ ফার্স্ট অফ অল আপনি এখানে দেখেন পরেরটাতে এসে কিন্তু পাস্ট টেন্স ইউজ করেছেন। সো আপনি যদি পুরাটাকে যদি আমরা দেখি, আপনি কিন্তু কম বেশি এই জিনিসটা স্টুডেন্ট অনেক ভুল করে। আপনি যদি শুরুতে প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু করেন, এই যে ইজ রেডিলি আর গ্রোয়িং, ঠিক আছে, উই গেট, আচ্ছা এই দেখেন আপনি কিন্তু শুরু থেকে কিন্তু প্রেজেন্ট টেন্স ইউজ করে আসছেন, হুইচ ইজ ফাইন। ঠিক আছে, ইজ ইউজ করে আসছেন, ফাইন। পরে আবার এমিটেড এখানে কিন্তু এখানে রং, ইজ এমিটেড তাহলে আপনাকে ইউজ করতে হবে। ঠিক আছে, ইজ এমিটেড তাহলে ইউজ করতে হবে, অ্যান্ড ইজ এমিটেড, হ্যাঁ, আর ওখানে এমিটেড। যদি আমি vehicles are absorbing ethanol and emitting carbon dioxide, এটা কি রাইট? রাইট, 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 তাহলে এটা ব্যাপারটা আর অ্যাবজর্বিং ইথানল অ্যান্ড এমিটিং কার্বন ডাইঅক্সাইড, তাহলে রাইট হতো। এই যে ধরতে পারছেন জিনিসটা। which is also consumed, এই যে দেখেন এখানে আবার কিন্তু is চলে আসছে, রাইট। which is also consumed by trees, emitting carbon dioxide which is also consumed by trees and plants, fine, okay. This type of cycle is continually run হবে না, running হবে, continually running at cyclical order। ঠিক আছে, রানিং হবে, কন্টিনিউয়ালি রান হয় না, রানিং হয়। কারণ কন্টিনিউয়ালি ওয়ার্ডটা হচ্ছে একটা বেসিকলি এখানে যেহেতু কন্টিনিউয়ালি এটা অ্যাডভার্ব হিসাবে ইউজ হচ্ছে, ঠিক আছে, এটার পরে রান ভার্ব বসলে আইএনজি যোগ হবে। কন্টিনিউয়ালি রানিং অ্যাট সাইক্লিক্যাল অর্ডার। আচ্ছা, তো আপনাকে যদি এখন মার্কিং দিতে হয় এটাতে, আমি বলবো যে টাস্ক অ্যাচিভমেন্ট এখানে আপনি অনেকখানি করতে পেরেছেন। কিছু কিছু জায়গায় ব্যাপারটা আসলে বোঝা যায়নি আসলে কি লিখেছেন, মানে আসলে ক্লিয়ার না জিনিসটা। তো আপনি সামারাইজ করেছেন, ইয়েস। আপনি রিপোর্টিং মেইন ফিচার করেছেন, ইয়েস। মেক কম্পারিজনস ওয়ার রেলিভেন্ট, এখানে একটু কমতি থেকে গেছে। সেটা হচ্ছে যে আপনি রাইট লাস্টের দিকে একটু লাস্টের দিকে উল্লেখ করেছেন, হুইচ ইজ ফাইন। টাস্ক অ্যাচিভমেন্টের ক্ষেত্রে আমি বলবো যে ওভারঅল আপনি 7.5 দেওয়া যায়। আচ্ছা, এখন আসি আপনার কোহিয়ারেন্স এন্ড কোহিশন, অর্থাৎ আপনার পুরাটাকে পড়লে একজন এক্সামিনার ফুল যে চিত্রটা মানে পড়ে সে বুঝতে পারবে কিনা যে ডায়াগ্রামে আসলে কি আছে। ঠিক আছে, যে আমাকে কি জিনিস বলা হলো, এটা কি আপনার মানে এটা পড়ে কি বোঝা যাচ্ছে কিনা এবং পুরাটা প্রপারলি একটার সাথে আরেকটা লিঙ্কড হয়েছে কিনা। আমি বলবো যে আপনার কোহিশনের দিক দিয়ে ব্যাপারটা হচ্ছে যে উম, ঠিক আছে যে আপনি বিভিন্ন জয়নিং লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করেছে এবং লাস্টে এটা একটা ফুল সার্কেল, একটা ফ্লো ডায়াগ্রামে যে ফুল সার্কেল সেটা লাস্টের দিকে কিন্তু আপনার ব্যাক এসেছে, হুইচ ইজ গুড। বাট আপনার কোহিরেন্স এখানে মেজর কিছু ফ্লজ, যে ব্যাপারটা আসলে বোঝা যায়নি, বিশেষ করে লাস্ট আপনার আমি বলবো যে লাস্ট আপনার যে ইয়াতে এসেছে, লাস্ট প্যারাগ্রাফটা অনেকটা অ্যাম্বিগুয়াস অনেক জায়গায়, যে আসলে বোঝা যাচ্ছে না জিনিসটা কি হচ্ছে, এবং সেন্টেন্সও অনেক জায়গায় কিন্তু আপনি ভুল লিখেছেন। তো ওভারঅল আসলে আপনার কোহিশনে মোটামুটি ভালো থাকলেও গ্রামাটিক্যাল মানে লাস্টের দিকে প্রবলেমের কারণে আসলে এখানে 4.5/5 দেয়া যায়। আচ্ছা, এইবার আসি আপনার লেক্সিক্যাল রিসোর্সে। আপনি বেশ মোটামুটি ভালো ওয়ার্ডস ইউজ করেছেন, বাট এই যে এক জায়গায় ভুল ওয়ার্ড ইউজ করেছেন, এটা প্রবলেম।
আরও কিছু কিছু জায়গায় যে ইন দ্য নেক্সট স্টেপ, রাইট? কয়েকবার একটু রিপিট হয়ে গেছে, এখানে ভুলভাবে ইউজ করছেন ভোকাবুলারি। আর কিছু কিছু জায়গায় ভালো ভালো সাবসিকুয়েন্টলি ইজ এ গুড ওয়ার্ড, কিছু কিছু জায়গায় ভালো ইউজ করছেন। সো বলা যায় আপনাকে এখানে, বাট কিছু মিস ইউজও করছেন, যেহেতু আপনাকে এখানে 5.5 বা 6 দেওয়া যায়, যেহেতু ভালো কিছু ওয়ার্ডস ইউজ করছেন। আচ্ছা, এখন আপনার মেইন মার্কটা আসলে যাবে টু বি অনেস্ট গ্রামাটিক্যাল অ্যাকুরেসি অ্যান্ড রেঞ্জ। এখানে আপনার ভালো পরিমাণে মার্ক যাবে, কারণ সেন্টেন্স ওয়াইজ এখানে মেজর মিস্টেকস আছে কয়েক জায়গায়। এই যে এখানেও যেহেতু মিস্টেক, গ্রামাটিক্যাল কিছু সিলি মিস্টেক, বাট ভালো ভালো মিস্টেক আর কি। সো এটার জন্য আপনাকে আসলে দেওয়া যায় 4। সো এখন যদি আপনার পুরোটা ক্যালকুলেট করা হয়, সো আপনি জাস্ট সেন্টেন্সগুলো যদি রাইট ভাবে লিখতে পারতেন এবং যে ইউজটা যদি আরেকটু ভালো হতো, আপনি নিঃসন্দেহে একটা আরো ভালো করতে পারতেন। তো আপনার 6 আসে আর ওয়েট, না 6 না, 5.5 আসে। 5.625 তো, রাইট, 5.5 আসে। কই গেল? বাট আপনি আরেক আপনি জাস্ট লাস্ট প্যারাগ্রাফটা যদি আপনার রাইট হতো, ঠিক আছে, আপনি যদি এত গ্রামাটিক্যাল মিস্টেক না করতেন, তাহলে আপনি ইজিলি 6.5 তুলতে পারতেন। 6.5 বা 7ও হয়তো পেতে পারতেন আর কি, ভালোভাবে লিখলে। ঠিক আছে। আর শুরুতে আপনার যেহেতু কিছু যে এখানে একটু মিস্টেক গেছে, এটা একটু প্রবলেমেটিক ছিল, এবং শুরুতেও সেন্টেন্সে একটু গ্রামাটিক্যাল মিস্টেক গেছে, রাইট? সো আপনি এখানে 5.5 পান। সো এখানে একটা জিনিস যেটা আমি বলবো যে আপনার একটা জিনিস খুবই ভালো, সেটা হচ্ছে যে আপনি আসলে কিছু কিছু জিনিস খুবই সুন্দরভাবে লিখতে পারছেন। সেকেন্ড প্যারাগ্রাফটা খুবই সুন্দরভাবে আর্টিকুলেট করতে পারছেন, এবং এইটার মতন করে যদি আপনি পরের প্যারাগ্রাফটা যদি কন্টিনিউ করতে পারতেন, তাহলে আমি বলবো যে আপনি 7.5ও হয়তো তুলতে পারতেন। ঠিক আছে। সো এটা জাস্ট আপনাকে আমি দিয়ে রাখতেছি, সে কেমন মার্ক পাবে। তখন একদম দেখা যাচ্ছে যে আমি এক ঝলক দেখলে আসলে মার্কিং করাটা পসিবল হয়। বাট যাদের ধরেন মার্কিংটা 5.5, 6.5 এরকম বা এরও বেশি হয়, তখন আসলে একটু ক্লোজলি আর কি ইন্সপেক্ট করে দেখতে হয় যে কোথায় হচ্ছে আসলে মার্কটা বাড়তে পারে। ঠিক আছে। তো যখন তার মানে আপনারা যত অ্যাকুরেটলি আসলে রাইটিং টাস্ক 1টা অ্যান্সার করতে পারবেন, তত বেটার, তত বেশি আমার আসলে চেকিং এ এফোর্ট দিতে হবে আর কি। ঠিক আছে? কারণ তখন আমাকে আরো ক্রিটিক্যালি চেক করে যে কোথায় আসলে ইমপ্রুভমেন্টটা আরো আসবে, এই জিনিসটা তখন আমাকে ফিগার আউট করতে হয় আর কি প্রত্যেকটা রাইটিং এর জন্য। সো আমরা আজকের টপিকটা শুরু করব, হুইচ ইজ আই থিংক, এক সেকেন্ড, তো স্ক্রিনটা, রাইট, আজকে হচ্ছে রাইটিং টাস্ক 2টা শুরু করার কথা। আচ্ছা, অপিনিয়ন, প্রবলেম সলিউশন ডিসকাশন। ভাইয়া আপনি চাইলে এডিট করে নিতে পারবেন না, মানে টপিক ওয়াইজ, মানে ভাইয়ার সাথে কথা বলে। এই জন্যই মানে উনাকে, উনি ছিল আর কি ক্লাসে, উনি হচ্ছে লিভ নিয়েছে। সমস্যা নেই, আমি হচ্ছে ওভারঅল ভাবে পড়াবো। ঠিক আছে, ওভারঅল ভাবেই পড়াবো, কারণ দিন শেষে আসলে রাইটিং টাস্ক 2টাকে রাইটিং টাস্ক 1-এর মতন এইভাবে কিন্তু ডিভাইড করা পসিবল না। ঠিক আছে, কারণ রাইটিং টাস্ক 1-এ যেটা হয় যে আমাদের ডিফারেন্ট টাইপ অফ ডায়াগ্রাম আছে, এবং সেটার কারণে আমাদের রাইটিং স্ট্রাকচারটা কিন্তু অনেকখানি চেঞ্জ হয়। আমি বলবো যে মেজর চেঞ্জেস হয়, যেমন ফ্লো ডায়াগ্রাম, ফ্লো চার্ট এবং আপনার অবশ্যই পাই চার্ট সেম না। ঠিক আছে, অনেকটা ডিফারেন্ট। সো এই জন্য এই জিনিসটা রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে হয় না। রাইটিং টাস্ক 2-তে মূলত যদি উনি ডিভাইড করছেন মেইনলি 3 ভাবে, যে সেটা হচ্ছে যে একটা হচ্ছে অপিনিয়ন বেসড এসে, একটা হচ্ছে প্রবলেম সলিউশন অ্যান্ড ডিসকাশন বেসড এসে, আরেকটা হচ্ছে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ বেসড এসে। এখন এখানে প্রবলেমটা আসলে দাঁড়ায় কি, যে প্রত্যেকটা রাইটিং টাস্ক 2-র এসেই হচ্ছে অপিনিয়ন আপনাকে দিতে হবে মাস্ট। প্রত্যেকটাতেই আপনার কিছু না প্রবলেম সলিউশন ডিসকাশনের বিষয় আসতে হবে মাস্ট, এবং প্রত্যেকটাতেই আপনার ডিফারেন্ট যে যদি 2টা অপিনিয়ন দেয়া থাকে,
তখন দুইটার মাঝে আপনার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আপনার কম্পেয়ার করতে হবে মাস্ট। সো দিন শেষে দেখা যাচ্ছে যে রাইটিং টাস্ক 2টাকে কিন্তু আসলে প্রত্যেকটাতেই কিন্তু আসলে এই তিনটা জিনিস কিন্তু আসবে, অপিনিয়ন আসবে, প্রবলেম সলিউশন বা ডিসকাশন জিনিসটা আসবে, এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং কম্প্যারিজন জিনিসটা কিন্তু অটোমেটিকলি আসবে। সো সে যে এটাকে অপিনিয়ন বা এভাবে যে আসলে ডিভাইড করেছে, এটা আসলে খুব একটা বেশি আমি বলবো যে অ্যাপ্রোপ্রিয়েট না। যে কাজটা করা যায়, এক সেকেন্ড আমি এটাকে একটু, আচ্ছা আমি আমার মতন করে আগাতে থাকি, পরে ভাই আসলে জিনিসটাকে ক্লিয়ার, ওকে আমার নিজের মতন করেই আগাই, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। ওকে, এখানে যে জিনিসটা সেটা হচ্ছে যে এখানে অপিনিয়ন, প্রবলেম সলিউশন ডিসকাশন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এভাবে জিনিসটাকে মানে রুটিনটা সাজানো আর কি। বাট আসলে জিনিসটা কি যে প্রত্যেকটা রাইটিং টাস্ক 2 এর কোশ্চেনগুলা এমনভাবে করা থাকে যে আপনাকে একটা সিমিলার স্ট্রাকচার ফলো করতে হবে, যেখানে আপনার নিজের অপিনিয়ন তো দিতে হবেই, আইদার অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি করতে হবে, এখানেও আপনি আপনার অপিনিয়নই দিচ্ছেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। আরেকটা জায়গায় যেখানে আপনি ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইয়ার অপিনিয়ন, সো এখানেও আপনি অপিনিয়নই দিচ্ছেন। সো আলাদাভাবে আসলে অপিনিয়নটাকে আলাদা করার আসলে লজিক্যাল না। সো এটা নিয়ে আমি ভাইয়ের সাথে পরে এটাকে রুটিনটাকে ফিক্স করে দিব নি আপনাদের জন্য। বাট আমরা শুরু করতেছি। সেটা হচ্ছে যে রাইটিং টাস্ক 2তে প্রথমেই যে জিনিসটা বলতে হয় সেটা হচ্ছে যে আমাদের এইটাতেই আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইমটা স্পেন্ড করব। ঠিক আছে, রাইটিং টাস্ক 1-এ আমাদের 20, আমাদের যেন এমন হয় মানে আমরা নিজেরা প্র্যাকটিস করতে করতে আমাদের অবস্থা এমন হওয়া উচিত যেন আমরা উইথিন, যেমন আমার আগেকার ব্যাচের স্টুডেন্টদেরকে আমি বলতাম যে আপনারা হচ্ছে 14 মিনিটসে রাইটিং টাস্ক 1টা শেষ করবেন, এটাকে তারপরে 3 মিনিটস রিভিশন দিবেন, তারপরে রাইটিং টাস্ক 2টা ভালো করে পড়বেন। কারণ রাইটিং টাস্ক 2তে আপনার হচ্ছে এখানে আপনার অনেক প্ল্যানিংয়ের বিষয় চলে আসে। ঠিক আছে, রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে অনেক প্ল্যানিংয়ের বিষয় চলে আসে, এবং এখানে কিন্তু আমাকে আলাদা করে কিন্তু কোনো ডেটা দেওয়া নাই, যেটা রাইটিং টাস্ক 1-এ আমার দেয়া থাকে, এবং সেটাকে আমার সামারাইজ বা রিপোর্টিং কম্প্যারিজনস করা লাগে। সো অবশ্যই রাইটিং টাস্ক 1টাকে চেষ্টা করবেন উইথিন 14-15 মিনিটস কমপ্লিট করার, এবং 2-3 মিনিট জাস্ট একবার রিভিশন দেওয়ার। ঠিক আছে, এবং সাথে সাথে রাইটিং টাস্ক 2-এ কোশ্চেনটা রিড করে প্ল্যানিংয়ে চলে যাওয়ার, কারণ প্ল্যানিং করতে টাইম লাগবে এবং লিখতে গেলে হয়তো আরেকটু টাইম লাগতে পারে। এবং আপনার যদি রাইটিং টাস্ক 2-তে আপনি প্ল্যানিংয়ে চলে যান, এবং আপনি যদি তাড়াতাড়ি, এবং আমরা বলি যে 40 মিনিটস না নিয়ে আপনি 30 মিনিটসেই ফিনিশ করার ট্রাই করবেন, 30-35 মিনিটস, এবং লাস্টে তারপরে কোথায় কোথায় আসলে প্রবলেম আছে সেটার সলিউশনটা করার ট্রাই করবেন। বিশেষ করে কম্পিউটার বেসড হলে তো ব্যাপারটা একটু ইজিয়ার হয়ে যায়, যেহেতু কাটাকাটির সমস্যাটা থাকে না। তো রিভিশনের জন্য অবশ্যই টাইম রাখতে হবে, এবং সেভাবেই টাইমগুলোকে কিন্তু ডিভাইড করতে হবে। এই জিনিসটা আমাদের মাথায় মাথায় রাখতে হবে মাস্ট। আচ্ছা, এবার আসি যে ওয়ার্ডিংয়ের ক্ষেত্রে। আমি বলবো যে রাইটিং টাস্ক 2-এ একটু ওয়ার্ডিংয়ে ফ্লেক্সিবিলিটি আছে, যেহেতু এখানে আপনি আপনার নিজের ইন্টেলেক্ট থেকে, আপনি আপনার নিজের আইডিয়া জেনারেশন থেকে আপনি হচ্ছে টপিকগুলো লিখবেন। এই কারণে কিন্তু আসলে আপনাকে এমন এমন কিন্তু এই জন্য কিন্তু লেখার পরিধিটা বেশি থাকবে আপনার, আপনি কিন্তু বেশি লিখতে পারবেন। রাইটিং টাস্ক 2-তে সাধারণত মানুষ 250 ওয়ার্ডের নিচে, আমি এই পর্যন্ত জাস্ট একজন স্টুডেন্ট ও আসলে ভেবে পাচ্ছিল না কি লিখবে, এই জন্য লিখতে পারেনি। বাট ম্যাক্সিমামই যাদের পরীক্ষা নিয়েছি, ম্যাক্সিমাম টাইমে দেখছি যে হচ্ছে সবাই আসলে বেশি লেখে। সো কতটুকু লিখবো রাইটিং টাস্ক 2-তে? মিনিমাম 250 ওয়ার্ডস তো লিখতেই হবে। আর আমি বলবো যে হাইয়েস্ট 350 ওয়ার্ডসের বেশি লেখা যাবে না। ঠিক আছে, কারণ আপনি যখন হাইয়েস্ট 350 ওয়ার্ডসের বেশি লিখতে যাবেন, তখন আসলে টপিকের বাইরে আসলে অনেক কিছু চলে আসবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, আমরা রাইটিং ক্লাস 1-এর ক্ষেত্রে বলি 180-র উপরে যাওয়া যাবে না, আমরা রাইটিং ক্লাস 2-এর ক্ষেত্রে বলি 350-র বেশি যাওয়া যাবে না। এবং 350 এত বেশি কেন? ঠিক আছে, কোশ্চেন আসতে পারে যে এত বেশি কেন, যেখানে আমাদের রাইটিং টাস্ক 1-এ 180-তেই হয়ে যাচ্ছে। সেখানে হচ্ছে যে কারণ দিন শেষে আসলে আপনার কিন্তু ইনফরমেশনটা কিন্তু প্যাকড রাইটিং টাস্ক 1-এ, সো এটার বাইরে যাওয়ার সুযোগ নেই। আর রাইটিং টাস্ক 2-তে যেহেতু আপনি নিজে থিঙ্ক করে লিখতে হবে, এই জন্য কিন্তু আপনার একটা বড় টাইম কিন্তু এখানে
স্পেন্ড করতে হবে, এবং থিঙ্ক করে আপনি নিজের এক্সাম্পল দিবেন কি দিবেন না। ঠিক আছে, অনেক সময় আপনি পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়ে আসতে পারেন, কোনো ডেটা আপনার যেটা মনে আছে এরকম কিছু নিয়ে আসতে পারেন। ঠিক আছে, তারা কখনো ভেরিফাই করে চেক করতে যাবে না, বাট স্টিল মানে আপনি সেই জিনিসটা কিন্তু আপনার এক কথায় আইডিয়া থেকে আপনি দিচ্ছেন। সো এইটার জন্য কিন্তু আপনার লেখাটাও বেশি হবে, স্বাভাবিক, কারণ আপনি একটা নির্দিষ্ট ইনফরমেশনের মধ্যে কিন্তু সীমাবদ্ধ না। সো আমি বলবো যে 250 থেকে 350-র মধ্যে রাখবেন সবসময়। 300 ওয়ার্ডস হচ্ছে একটা সুইট স্পট আর কি, যে আপনি মোটামুটি প্রপারলি আইডিয়া করে লিখলে তার মানে আপনি ঠিকভাবে লিখছেন জিনিসটা। ওকে, এইবার আজকের যে ক্লাসে যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আপনাদের সেকেন্ড আচ্ছা, শুরুতেই আসি মেইন মিস্টেক যেটা সব স্টুডেন্টরা করে। আমি বলবো যে রাইটিং টেস্ট 1-এর থেকেও বেশি করে, এবং রাইটিং টেস্ট 1-এ আসলে খুব একটা বেশি প্ল্যানিং এর দরকার পড়ে না, কারণ আপনি যদি জাস্ট স্ট্রাকচারটাকে সাজায় ফেলতে পারেন, তারপরে আপনি ইনফরমেশনটা কিভাবে লিখবেন তারপরে মোটামুটি ইন প্লেসে বসায় দিলে কিন্তু আপনার রাইটিং টাস্ক 1-এর স্ট্রাকচারটা কিন্তু হয়ে যায়। রাইটিং টাস্ক 2-এর ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আরও বেশি কমপ্লিকেটেড, যেহেতু আপনাকে সব আইডিয়া করে লিখতে হবে। সো রাইটিং টাস্ক 2-তে অনেক স্টুডেন্টরা যারা আসলে এটা নিয়ে স্টাডি করেনি, তারা কি করে, প্রথমে কিন্তু ঝাঁপায় পড়ে, প্রথমেই লেখা শুরু করে দেয়, উইচ ইজ আ রং অ্যাপ্রোচ। ঠিক আছে, আপনাকে প্রপার একটা স্ট্রাকচার লেখে তারপরে কিন্তু আপনাকে বেসিকলি এই স্ট্রাকচারটা লিখবেন। ফার্স্ট অফ অল স্ট্রাকচার ফিক্স করতে হবে আপনাকে, যে আপনি কোন স্ট্রাকচারে লিখবেন রাইটিং টাস্ক 2টা। তারপরে প্রত্যেকটা প্যারাগ্রাফের মেইন যে থিমটা নিয়ে আপনি আউটলাইন করে লিখবেন। ঠিক আছে, আমি একটু দেখাই যে আউটলাইন বা ম্যাপিং যেটা বলতেছি আমরা, যে আপনি প্রত্যেকটা প্যারাগ্রাফে কি কি থাকবে, ঠিক আছে, সেই জিনিসটাকে হাইলাইট করবেন, এক্সাম্পল কিভাবে আনবেন, কি কি ইনফরমেশন আপনি ইনক্লুড করবেন। ঠিক আছে, ভালো খারাপ, গুড সাইড ব্যাড সাইড যদি থাকে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যদি থাকে, সেটাকে আপনি নিয়ে আসবেন, রাইট, এবং দুইটার মাঝে কম্পেয়ার করবেন, এবং লাস্টে আপনার যে মানে অপিনিয়নটা আপনি দিয়েছেন সেটার জন্য আপনি রিজনিং দিবেন। সো দিস ইজ ওয়ান ওয়ে। ঠিক আছে, এবং আমরা এটা আপনার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, এখানে তো আমি জাস্ট রাইটিং টাস্ক 1-এর মতন জাস্ট প্যারাগ্রাফগুলোকে আউটলাইন করলাম, না, এটা কিন্তু প্যারাগ্রাফ আউটলাইন করা হয়নি। এতগুলো প্যারাগ্রাফ আমরা কখনো স্টুডেন্টদের লিখতেও বলি না। ঠিক আছে, আপনার প্যারাগ্রাফ হতে পারে 4টা। ঠিক আছে, 4টা হতে পারে, 4টা বা হাইয়েস্ট হয়তো 5টা আপনি টানতে পারেন, বাট 5টা আসলে লাগে না, 3টা 4টা ইজ এনাফ। সো এটা জাস্ট এখানে জাস্ট প্ল্যানিংটা আসলে কিভাবে হয় সেটার এখানে একটা জাস্ট আমি জাস্ট আউটলাইন দিয়ে রাখছি আর কি। আসলে আমরা কি করব, যে প্রত্যেকটা প্যারাগ্রাফের একটা থিম সেট করব, যেটা মেইন থিম থাকবে আর কি, সেই অনুযায়ী তারপরে সেটাকে আমরা এক্সপ্যান্ড করে পয়েন্টগুলোকে লিখবো। আমরা যে কাজটা স্পিকিং পার্ট 2-তে করে থাকি, আমরা কি করি, আমাদেরকে যখন একটা কিউ কার্ড দেওয়া হয়, আমরা কি কি বলবো সেটা কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট আমরা লিখি, রাইট, এবং পরে যখন আমাদেরকে 2 মিনিটস দেওয়া হয় বলার জন্য, তখন কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট আমরা কিন্তু বলার উপরে থাকি। সো রাইটিং টাস্ক 2-এর ক্ষেত্রেও আমরা কিন্তু সেম জিনিসটা করব। আচ্ছা, সেম জিনিসটা শুরু করার আগে আমি একটু 3 মিনিটস একটু আসছি, সো আমরা কন্টিনিউ করি। আচ্ছা, সো মেইনলি আমাদের রাইটিং টাস্ক 2-এর ক্ষেত্রে দুইভাবে আমরা হচ্ছে আসলে রাইটিংটা করে থাকি, ডিপেন্ডিং অন দ্য কোয়েশ্চেন একটু ভেরিয়েশন আসে, বাট মেইনলি কিন্তু দুইভাবে করা হয়। ঠিক আছে, সেটা হচ্ছে যে ব্লক বাই ব্লক অ্যান্ড কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট। ঠিক আছে, এই দুই স্ট্রাকচারটা কিন্তু মেইনলি ফলো করা হয়ে থাকে রাইটিং টাস্ক 2-এর ক্ষেত্রে। আচ্ছা, এখন এই দুইটাকে আমি যদি এক্সপ্লেন করি, আমি একটা এক্সাম্পল দিয়ে আসলে এইটা ক্লিয়ার করে দিচ্ছি যে আসলে এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, এবং এই দুইটা আসলে কখন কোথায় কিভাবে অ্যাপ্লাই হবে সেটাও দেখাই দিব। আচ্ছা, some people think that sea beaches are better and more relaxing. Others believe that mountains are better and more relaxing. Discuss both views and give your opinion. সো এখানে দেখেন এমন একটা কোশ্চেন দেওয়া যেখানে আপনার কিন্তু
আপনার সি বিচ এবং মাউন্টেন্সের কথা কিন্তু এখানে বলা হচ্ছে আপনাকে, যে কিছু মানুষ বলছে যে সি বিচ বেটার রিল্যাক্সিং, কি আবার অন্য মানুষরা মনে করে যে না মাউন্টেন্সটা বেশি বেশি ভালো এবং মানে রিল্যাক্সিং। সো দুইটা ভিউটাকে আপনাকে বলতেছে ডিসকাস করতে এবং আপনার নিজের মতামতটা দিতে। সো দিস ইজ আ কোয়েশ্চেন, এটা একটা স্যাম্পল কোয়েশ্চেন দিয়ে রাখছি। এখন আমরা দেখি যে ব্লক বাই ব্লক জিনিসটা কি হবে। আচ্ছা, many people say that sea beach is the best, others say that mountains are the best. আচ্ছা ফাইন, এবার আমরা আসি যে ব্লক বাই ব্লক জিনিসটা কি। ব্লক বাই ব্লক হচ্ছে যে আমি বেসিক্যালি 4 ভাগে আমি ভাগ করতেছি, ঠিক আছে? 4 ভাগে আমি 4টা প্যারাগ্রাফে এই এসেটাকে ভাগ করব। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, হুইচ ইজ বেসিক্যালি যেটাকে আমরা রাইটিং টাস্ক 1 এর মতোই আমরা বলতে পারি যে আমাদের থিসিস প্যারাগ্রাফ, যেখানে আমাদের মেইন থিমটা ফুটে উঠবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ। সো সি বিচ, আমাদের অপিনিয়ন 1টা হচ্ছে ফর এক্সাম্পল সি বিচ এখানে। সো সি বিচ হচ্ছে আমাদের ফার্স্ট অপিনিয়ন, এটা নিয়ে আমরা একটা প্যারাগ্রাফ লিখবো, এটার ভালো দিক খারাপ দিক লিখবো। তারপরে আমরা হচ্ছে মাউন্টেন নিয়ে বলবো, মাউন্টেনের ভালো দিক খারাপ দিক নিয়ে লিখবো, এবং লাস্টে এসে কনক্লুশনের মধ্যে দুইটার মধ্যে তারপরে যে আমরা এতক্ষণ যে ভালো দিক খারাপ দিক বললাম, এখন এটার সাথে কম্প্যারিজনটা টেনে তারপরে আমার কোনটা চয়েস সেটা বলবো এবং সেটার জন্য আর্গুমেন্ট পেশ করব এবং সেটার জন্য আমি রিজনিং দিব। দিস ইজ ব্লক বাই ব্লক, সিম্পল। বেসিক্যালি আমার ইন্ট্রোডাকশন, ফার্স্ট ভিউ পয়েন্ট, সেকেন্ড ভিউ পয়েন্ট, কনক্লুশন। কনক্লুশনটা বেসিক্যালি কম্প্যারিজন অ্যান্ড কনক্লুশন বেসিক্যালি। সো এটা হচ্ছে আমার ব্লক বাই ব্লক মেথড। এবং ব্লক বাই ব্লক মেথডটা আমরা সামনে দেখব যে আসলে কোন টাইপ অফ কোশ্চেন্সের জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট। বিশেষ করে বলে রাখি আগেই, যেহেতু কোশ্চেন আমরা দেখতেছি যে যেখানে ডিসকাস বোথ ভিউ পয়েন্টসের কথা বলা হচ্ছে, সেইখানে কিন্তু আসলে ব্লক বাই ব্লক ইজ দ্য ইজিয়েস্ট অ্যাপ্রোচ, ঠিক আছে? কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট একটু টাফ মনে হতে পারে স্টুডেন্টের কাছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে ব্লক বাই ব্লকই প্রিফার করে থাকে। হ্যাঁ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট স্ট্রাকচারটা আমরা সামনে দেখবো কি, এবং সেইটা কিন্তু কিছু কিছু কোশ্চেন্সের জন্য কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টটা ইজি হতে পারে। সো আমরা এখন দেখি যে আমরা এখন কেবল সাজালাম আউটলাইন, বেসিক আউটলাইনটা সাজালাম যে আমার ইন্ট্রোডাকশন, সি বিচ, মাউন্টেন, কম্প্যারিজন, চয়েস, এক কথায় মানে কনক্লুশন বেসিক্যালি। সো এটা হচ্ছে আমার জাস্ট একটা বেসিক আউটলাইন মেইন থিমগুলো নিয়ে। এখন এইটাকে আমি ব্রেকডাউন করব, ঠিক আছে? এটাকে বলে হচ্ছে মাইন্ড ম্যাপিং করা বা ডিটেলড আউটলাইনও বলে, ঠিক আছে? এটা আমরা করে নিব কেন? কারণ লেখার টাইমে যেন আমার আলাদা করে বেশি ভাবতে না হয়। আমি এখানে যে জিনিসগুলো আউটলাইন করব সেই জিনিসগুলোই যেন আমি এক কথায় জাস্ট সিরিয়ালে আমি জাস্ট ফিল আপ করে এখন জাস্ট এটাকে এক্সপ্যান্ড করব, ঠিক আছে? সো ফার্স্টে আসি ইন্ট্রোডাকশানে। সো ইন্ট্রোডাকশানে যেটা হয়, ফার্স্টে আমাদের সেন্টেন্স প্রথমে আমাদের শুরু করতে হয় হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিয়ে। বেসিক্যালি আমার টপিকের যে বিষয়বস্তু সেটার একটা মানে সূচনা, একটা সেন্টেন্স যে জাস্ট মানে জাস্ট বোঝানোর জন্য যে সি বিচ ওয়ার সি মিটস ল্যান্ড অ্যান্ড মাউন্টেন হাই অ্যালটিটিউড, মানে জাস্ট সি বিচ আর মাউন্টেন আসলে কি কেমন, এটা জাস্ট একটু ছোট্ট করে আমি 1-2 সেন্টেন্সে হয়তো ডিসক্রাইব করব। করার পরে তারপরে আমি আমার থিসিস সেন্টেন্সে যাব। থিসিস সেন্টেন্সটা এটা ডিপেন্ড করে অবশ্য টপিকের উপরে, থিসিস সেন্টেন্সটা কেমন হবে। বেসিক্যালি আমরা বলবো যে আমরা হচ্ছে কি করতে যাচ্ছি, আমাদের পুরো প্যারাগ্রাফে আমরা কি করতে যাচ্ছি, এইটাকেই আসলে আমরা কিন্তু আউটলাইন, মানে এটাকেই আমরা আসলে আউটলাইন করে বলে দেব একদম কিছুটা আমাদের প্যারাফ্রেজিং করে। আমরা যেমন এই রাইটিং টাস্ক 1-এ যেমন আমরা প্যারাফ্রেজ করে লিখেছিলাম, এখানেও ঠিক সেমভাবে আমরা কিন্তু আসলে যে আমাদের নেক্সটে কি হতে যাচ্ছে, যে আমি মাউন্টেন্সের কথা আনবো, সি বিচের কথা আনবো, এগুলার ভালো দিক খারাপ দিক এনে তারপরে আমি একটা কনক্লুশনে রিচ করব, ঠিক আছে? এটাই তো বেসিক্যালি আমি করতে যাচ্ছি। সো এই জিনিসটাকে আমি জাস্ট বলে দিচ্ছি, লিখে দিচ্ছি, তারপরে একটা লিঙ্কিং ওয়ার্ড দিয়ে শুরু করতেছি যে নাও আই এম স্টার্টিং উইথ দ্য ফার্স্ট অপিনিয়ন দ্যাট ফেভার্স সি বিচ, বা এরকম কোনো একটা সেন্টেন্স দিয়ে, একটা লিঙ্কিং সেন্টেন্স দিয়ে আমরা হচ্ছে এক কথায় শুরু করে মানে শেষ করব ইন্ট্রোডাকশনটা। তাহলে আমাদের ইন্ট্রোডাকশনটা কমপ্লিট, ঠিক আছে? মানে আউটলাইনটা কমপ্লিট আর কি। এবার আমরা আসি
অপিনিয়ন 1 অর্থাৎ সি বিচে। এখন সি বিচের মধ্যে আমরা একটা ইন্ট্রোডাক্টরি একটা সেন্টেন্স রাখতে পারি, ঠিক আছে, যে সি বিচ ইজ মোস্টলি পপুলার ডিউরিং দ্য সামার ওয়েন দ্য when the sun বলা যায় যে when the weather is warm and people want to spend time swimming, ঠিক আছে, এভাবে বলা যেতে পারে। সো আমরা একটা সেন্টেন্স এরকম একটা উল্লেখ করে দিব। করে দেওয়ার পরে এইবার আমরা যে কাজটা করব, যে সি বিচের দুইটা অ্যাডভান্টেজ বা কখনো মানে এটা ডিপেন্ড করে আর কি, এখানে দুইটা বলতেছি, সবসময় দুইটা না, একটা দিয়েই হয়তো বা অনেক বড় হয়ে যেতে পারে যখন আমরা এক্সাম্পল নিয়ে আসবো। সো ইট ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেন, এবং আপনি আসলে নিজেই বুঝতে পারবেন যে আসলে কোয়েশ্চেনে যদি অনেক কিছু লেখার মতন থাকে এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যদি আহামরিভাবে যদি বোঝা না যায় বা অনেকগুলো আসলে লিখতে গেলে অনেক বেশি বড় হয়ে যাওয়ার চান্স থাকে, তখন আসলে একটাই যথেষ্ট। এখানে জাস্ট দুইটা লিখে রাখছি আর কি, যেহেতু এটা একটা সিম্পল টপিক, ঠিক আছে। সো এখানে আমরা দুইটা অ্যাডভান্টেজ উল্লেখ করব, সেটার সাথে যে এক্সাম্পল দেব আমরা, অর আমরা কোনো ডেটা বা যেটা আমরা জানি সেটা ইনফরমেশন আমরা শেয়ার করব, ঠিক আছে। যেমন এখানে এখানে আমি যেমন এক্সাম্পল দিয়ে রাখছি যে সি ফুড, ক্র্যাব, অক্টোপাস, ঠিক আছে, যেখানে অনেক সি বিচে অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়, সি ফুড, ঠিক আছে, ক্র্যাবস অ্যান্ড অক্টোপাস অনেক সুস্বাদু হয় বা হ্যান ত্যান, ঠিক আছে। এটা জাস্ট এক্সাম্পল হিসাবে আমি এখানে নোট করে রাখলাম। আপনারা চাইলে আরেকটু ডিটেল করতে পারেন, এটাকে একটু শর্টে করা, বাট আরও কিছু জিনিস আপনি এখানে পয়েন্ট আউট করতে পারেন যে আসলে আপনি কিভাবে লিখবেন জিনিসটা, ঠিক আছে। যে আমি সি ফুড, সি ফুড এনজয়, ক্র্যাব, অক্টোপাস, ওকে, প্লাস এবার ক্রাউড ফান, ডিফারেন্ট ইভেন্টস, হতে পারে কনসার্ট বা কিছু একটা, যে বিচ সাইডে যে অনেক টাইপ অফ ইভেন্ট হয় আর কি, বা কম্পিটিশন হতে পারে, যে সার্ফিং কম্পিটিশন বা কিছু একটা। সো এক্সাম্পল হিসাবে আপনি দিয়ে দিলেন যে এরকম ইভেন্ট হয় বা ক্রাউড থাকে, মানে আনন্দের মুহূর্ত কাটে, ঠিক আছে। তারপরে আসি আমরা দুইটা ডিসঅ্যাডভান্টেজ, তার সাথে প্রত্যেকটার রিজন অথবা মানে ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেন, এইটার ক্ষেত্রে এক্সাম্পল বা নলেজ চলে আসে আর কি। যেমন ডেডলি সি ক্রিচার্স থাকতে পারে, যেমন শার্ক, তারপরে কি স্টার পয়জনাস কি জেলিফিশ। তারপরে আবার আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে বেশিক্ষণ সূর্যের তাপে থাকা যায় না, সানবার্ন হতে পারে, স্কিন ক্যান্সার হতে পারে, রাইট, এটা ডিসঅ্যাডভান্টেজ। এটা যেহেতু একটা সিম্পল টপিক, আমি আবারও বলতেছি, এটা যেহেতু একটা সিম্পল টপিক, জাস্ট এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর জন্য, এখানে আপনি হয়তো দুইটা চারটা মানে দুইটা অ্যাডভান্টেজ দুইটা ডিসঅ্যাডভান্টেজ কিন্তু আনা পসিবল হচ্ছে। বাট অনেক সময় যেটা হবে যে টপিকগুলো এমন থাকে যে আসলে একটা ভালো দিক উল্লেখ করতে গেলে আপনি যখন এটাকে ডিসক্রাইব করতে যাবেন তখন কিন্তু আপনার এমনি ওয়ার্ড বেশি হয়ে যাবে, ঠিক আছে। ওকে, নেক্সটে আসে আমরা অপিনিয়ন 2তে। সেম ওয়েতে মাউন্টেনের ক্ষেত্রে আমরা একটা, যে উইন্টারে মানুষ সাধারণত মাউন্টেন্সে যেতে পারে এবং সেখানে ফ্রেশ এয়ার থাকে বা যেটাই বলি, সো এরকম একটা সেন্টেন্স দিয়ে আমরা শুরু করার পরে যে দেয়ার আর সেভারাল অ্যাডভান্টেজেস, one of the key advantage of visiting mountains is that people can go for people can go camping, ঠিক আছে। তখন আপনি হয়তো উল্লেখ করলেন যে যে আমাদের দেশে বান্দরবনে মানুষ অনেক ক্যাম্পিং করতে যায় বা এরকম, এবং অনেক ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ইনগ্রিডিয়েন্টস পাওয়া যায় এবং নেচারটাকে ফিল করা যায়, এটা একটা অ্যাডভান্টেজ হিসাবে আপনি হয়তো বললেন, রাইট। এবং হয়তো পার্সোনাল একটা এক্সপিরিয়েন্সও শেয়ার করে দিতে পারতেন যে আপনি গেছিলেন এবং আপনার কি হয়েছে, ঠিক আছে। সো এটা পার্সোনালাইজ করা যায়, এটা ডিপেন্ড করে কোশ্চেনের উপরে। এইখানে আমি বলবো যে যেহেতু এখানে আলাদা করে দুইটা ভিউ পয়েন্ট ডিসকাস করতে বলা হয়েছে, সেই ক্ষেত্রে আমি বলবো যে এইখানে এখনই পার্সোনাল এক্সপিরিয়েন্স টানার দরকার নাই। অ্যাপারেন্টলি যেসব মানে নলেজ বা এক্সাম্পল আছে সেগুলোকে ভালো, ঠিক আছে। যে অনেক এক্সারসাইজ হয় আপনি দিতে পারেন, ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আসলে পয়জন মানে নাও পেতে পারে আর কি। সো এখানে হতে পারে যে এক্সারসাইজ হয়, বডি ফিট থাকে, ঠিক আছে, অনেক চলাচল করতে হয়। আরেক তারপরে এসে আপনি যে অন দ্য কন্ট্রারি দেয়ার ক্যান বি সাম ডিসঅ্যাডভান্টেজেস। One of the key disadvantage that people face when going deep into the mountains is that there can be a shortage of food. Since there are wild fruits and
and plants we might not be sure which are poisonous and which are safe to eat. ঠিক আছে, সো এটা আপনি বলতে পারেন। ফার ফ্রম লোকালিটি আরেকটা হচ্ছে যে ইফ দেয়ার ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, আর ফার ফ্রম লোকালিটি এটার একটা এক্সাম্পল হিসাবে যে পিপল আর ফার ফ্রম লোকালিটি, সো দেয়ার আর ভেরি ফিউ পিপল ইন দ্য মাউন্টেন্স। As a result, if any emergency occurs or if someone gets hurt or injured, then it can have then it can be risky for their lives বা এরকম কিছু একটা নিয়ে আসতে পারেন আর কি এক্সাম্পল, যেটা অ্যাপারেন্ট। ঠিক আছে, যেটা মানে বলা যায় যে হ্যাঁ এরকম এরকম, যে আপনার নিজের এক্সপিরিয়েন্স আসলে আনার দরকার নেই এখানে, কারণ এখানে ডিসকাস বোথ ভিউজের কথা বলা হয়েছে। আচ্ছা, এইবার যদি কনক্লুশনে আসি, এখন আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি দেখেন মাউন্টেন্সে ফুডের অভাব, সি বিচে ফুড অফুরন্ত, এই যে দুইটা জিনিস কম্পেয়ার করতে পারেন। আবার দেখেন মাউন্টেন্সে নাতিশীতোষ্ণ এবং মানুষ কম একটা আবহাওয়ার মধ্যে আপনি আসেন, সাইলেন্সের মধ্যে আসেন, সেটা একটা রিল্যাক্সেশনে একটা আবার সি বিচে দেখা যাচ্ছে অনেক ক্রাউড থাকতে পারে, ঠিক আছে, হেকটিক হতে পারে জিনিসটা, কেওস থাকতে পারে, রাইট? সো এটা আপনি দেখতে একদিকে সি ফুডের সি বিচের ফুডের আপনি পজিটিভ বলতেছেন, আরেকদিকে আপনি মাউন্টেন্সের পজিটিভ বলতেছেন, ঠিক আছে। এখানে তিনটা জিনিস নিয়ে আসা হয়েছে, তিনটা আনার দরকার নেই, দুইটাই আনলে এনাফ, বা কম্পেয়ার করতে চাইলে কম্পেয়ার করা যায়। এই জন্যই বলছিলাম যে আসলে একটা অ্যাডভান্টেজ বা একটা ডিসঅ্যাডভান্টেজই অনেক টাইমে এনাফ হয়ে যায়, কারণ কম্প্যারিজনের আপনি যখন কম্পেয়ার করার জন্য লাস্টে আনবেন তখন অটোমেটিক কিন্তু আপনার এখানে কিন্তু লেখা বাড়বে, ঠিক আছে। তারপরে আপনি আপনার চয়েসটা বলবেন, ইন মাই অপিনিয়ন, according to my views, by according to my perspective, sea beach is the better choice of the two because of the delicious food and the events that take place with the crowd, বা এরকম কিছু একটা, ঠিক আছে, যে আপনি এটা এনজয় করেন এই জন্য। সো এইটা দেখেন, আমি কিন্তু আপনাকে মোটামুটি কেউ যদি একটু ভালোভাবে আউটলাইন করে, আমি কিছুটা আউটলাইন করছি, আর একটু বেটার যদি কেউ আউটলাইন করে তাহলে কিন্তু সে তার লেখাটা কিন্তু আরও ইজিয়ার হয়ে যাবে, রাইট? কারণ সে জানে যে সে কী লিখবে, সে প্রপার ফুল প্ল্যানিংটা করার পরে তারপরে সে যখন এখন লিখতে বসবে সে কিন্তু জানে যে সে কোনটার পরে কি লিখবে। এখন জাস্ট সেটাকে ভালো করে তাকে আর্টিকুলেট করে, ভালো করে ভোক্যাবুলারি ইউজ করে, প্রপার গ্রামার দিয়ে, সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে, লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করে সে জাস্ট এখন একের পর এক সে জাস্ট পয়েন্ট বাই পয়েন্ট কিন্তু সে লেখে প্যারাগ্রাফগুলোকে সে ফুলফিল মানে কথায় কমপ্লিট করবে, রাইট? সো এটা দেখেন, এটা কিন্তু একটা ইজি ব্লক বাই ব্লক মেথড, এবং যেটা বললাম শুরুতেই যে ডিসকাস বোথ ভিউজের ক্ষেত্রে এটা একটা ভালো মানে ভালো অ্যাপ্রোচ। আমরা যদি আরও কয়েকটা কোয়েশ্চেন দেখি। আচ্ছা, ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, এইটার ক্ষেত্রে ব্লক বাই ব্লক হতে পারে। সেটা হচ্ছে যে ফার্স্ট প্যারাগ্রাফে আপনি ধরেন ইন্ট্রোডাকশন করার পরে ভালো দিকগুলো নিয়ে আসলেন একটা প্যারাগ্রাফে, সেকেন্ড প্যারাগ্রাফে শুধু খারাপ দিকগুলো নিয়ে আসলেন, লাস্টে কনক্লুশনে এসে আপনি তারপরে অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি কতটুকু পরিমাণে করতেছেন সেটা জাস্ট উল্লেখ করলেন। দ্যাট ক্যান অলসো বি আ ভ্যালিড ব্লক বাই ব্লক স্ট্রাকচার, ঠিক আছে। বাট এই টাইপ অফ কোশ্চেনটাতে আপনি যদি, আমি বলবো যে ব্লক বাই ব্লকটা একটু সিম্পল হয়ে যায়। আপনি যদি বেটার স্কোর করতে চান তাহলে অবশ্যই আপনাকে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টেই যাইতে হবে, ঠিক আছে। হ্যাঁ, কিছু কিছু টাইপ অফ কোশ্চেনে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করাটা টাফ হয়ে যায় এবং সেখানে না করাটাই বেটার, বিশেষ করে ডিসকাস বোথ ভিউজ যেখানে আসতেছে। বাট যখন ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, এই টাইপ অফ কোশ্চেনে আসলে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টে যাওয়াটা বেটার হবে, এবং সেটাও দেখাবো যে সেই স্ট্রাকচারটা কীভাবে আসে, ঠিক আছে। সো আমি বলবো যে এই যে এখানে দেখেন যে ইন দ্য ফিউচার নোবডি উইল বাই প্রিন্টেড নিউজ পেপার অর বুকস বিকজ দে উইল বি এবল টু রিড এভরিথিং দে ওয়ান্ট অনলাইন উইথাউট পেইং। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট, ঠিক আছে। এইটাও ব্লক বাই ব্লকেও লেখা যায়, আবার কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টেও লেখা যায়। আর ব্লক বাই ব্লক আগেরটার মতন করেই কিন্তু এটাতে লেখা যায়, এইভাবে স্ট্রাকচারটা করা যাবে। বাট যেখানে ধরেন ডিসকাস বোথ ভিউজ বলতেছে, যে এক সাইডে এটা বলতেছে আরেক সাইডে ওটা বলতেছে, এটার জন্য আপনি নিশ্চিত থাকেন যে ব্লক বাই ব্লক ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ। এখানে উল্টা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট আপনি যদি আনতে যান ব্যাপারটা জগা খিচুড়ি হয়ে যাবে, ঠিক আছে।
আচ্ছা, আমি মনে করি যে আপনাদেরকে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টটা, আচ্ছা আমার মনে হয় যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টে আজকে আমার যাওয়া উচিত হবে না, এই জন্যই যে আমি যদি কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টে যাই তাহলে আজকে আপনাদের আসলে আমি ধরেন প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল করে দেখানো টাফ হয়ে যাবে। ঠিক আছে, মানে অন্তত মাইন্ড ম্যাপিংটা অর্থাৎ ডিটেলড আউটলাইনিংটা করানো দেখানোটা টাফ হয়ে যাবে, কারণ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টটাকে এক্সপ্লেন করা আরেকটু টাফ। সেখানে কি কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, হ্যাঁ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট চলে আসছে। আচ্ছা, সো আমি যে কাজটা করব আজকে, যে আপনাদেরকে এই এই যে এই টপিকটাই যে ডিসকাস বোথ ভিউস, এটাকেই জাস্ট আমি একটা ডিটেইলড আউটলাইনিং করে আপনাদের দেখাবো আর কি, মাইন্ড ম্যাপিং করে দেখাবো যে আমাদের ডিটেল প্ল্যানিংটা কীরকম হবে ব্লক বাই ব্লক মেথডে। ঠিক আছে, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টে আজকে হাত দিচ্ছি না, কারণ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টটা একটু একটু টাফ মনে হতে পারে ইনিশিয়ালি, পরে আপনি যখন একবার বুঝতে পারবেন তখন ব্যাপারটা ইজি হয়ে যাবে। বাট কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টটা যদি আজকে বুঝাইতে চাই তাহলে মানে টাইম লাগবে আর কি, আরও 1 ঘন্টা লেগে যাবে। সো আজকে আমরা ব্লক বাই ব্লক কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট, ভাই কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট এই পার্টটাও কি এই রাইটিং টাস্ক 2 এর জন্যই বলা হচ্ছে? বুঝিনি, বলেন। হ্যাঁ, রাইটিং টাস্ক 2 এর জন্যই। না মানে ভাইয়া এই যে এখন যে এক্সাম্পলটা আমরা দেখবো এটার মধ্যে কি আমাদের কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট পার্টটা আসবে নাকি এটা আরেকটা টপিকের? না না, ওটা আমি বলি, আমি যেটা বললাম আপনাদের যে রাইটিং টাস্ক 2টাকে আমি যদি যত টাইপ অফ কোশ্চেন উল্লেখ করছেন আর কি আমাদের, আমরা যেটা দেখলাম যে স্ট্রাকচারে, রাইট, যে এখানে যেমন উনি ডিভাইড করছেন যে অপিনিয়ন এসে, প্রবলেম সলিউশন ডিসকাশন এসে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে, রাইট। সো এভাবে কিন্তু উনি জিনিসটাকে কিন্তু ডিভাইড করছেন। এখন বিষয়টা হচ্ছে যে দুইটা রাইটিং টাস্ক 2 এর দুইটা স্ট্রাকচার মেনটেন করলে এই সব ধরনের রাইটিং টাস্ক 2টা কভার করা পসিবল। ঠিক আছে, দুইটা টাইপ অফ স্ট্রাকচার। যেমন আমি যদি একটু আপনাদের আরেকটু বেটার ভাবে যদি বুঝাই, সেটা হচ্ছে যে আমাদের রাইটিং টাস্ক 1-এ কিন্তু আপনাদের মনে আছে কিনা, ওয়েট, হ্যাঁ, আচ্ছা, রাইটিং টাস্ক 2-তে আপনাদের মনে আছে কিনা যে আমি কিন্তু আপনাদেরকে চারটা স্যাম্পল স্ট্রাকচার দেখিয়েছিলাম, রাইট? এই 4 ভাবে কিন্তু জি আপনি ভাই। অ্যান্সার করতে পারতেন, বা টপিক ওয়াইজ কিন্তু স্ট্রাকচারটা একটু ভেরিয়েশন কিন্তু আমি দেখিয়েছিলাম রাইটিং টাস্ক 1 এর ক্ষেত্রে। এবং আমি বলবো যে যেমন সাগরিকা আপু উনি অনেকটাই উনি ধরতে পেরেছেন যে স্ট্রাকচারের বিষয়টা, উনার স্ট্রাকচার নিয়ে ভুল হবে না। এখন জাস্ট উনার যে কোহিশন আর হচ্ছে ভোকাবুলারি এবং গ্রামারটা ঠিক করলে আমি মনে করি সে 8.5ও তুলতে পারবে যে এক মাসের প্র্যাকটিসেই। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে এইটা 4টা স্ট্রাকচার কিন্তু আমরা যেটা দেখালাম, এটা কিন্তু আমরা কিন্তু নিজেরা ডিডিউস করতেছি, মানে আমরা নিজেরা কিন্তু বের করতেছি স্ট্রাকচারটা, রাইট? বাট রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট। রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে আপনার এই দুইটা স্ট্রাকচারের মধ্যেই কিন্তু সব রাইটিং টাস্ক 2টাকে ফেলা যায়। ঠিক আছে, এই দুইটার মধ্যেই কিন্তু সকল রাইটিং টাস্ক 2 এর কোশ্চেনগুলোকে ফেলা যায়, এবং আপনি চাইলে একটা কোশ্চেনকে দুইটার যে কোনো একভাবেই অ্যান্সার করতে পারেন। হ্যাঁ, ডিপেন্ডিং অন দ্য কোশ্চেন আপনার কাছে ব্লক বাই ব্লক অর কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট আপনার কাছে ইজিয়ার মনে হতে পারে এবং বেটার মনে হতে পারে, বেটার সুটেড অ্যান্সার করার জন্য। ঠিক আছে, সেটা আপনি মনে করতে পারেন ডিপেন্ডিং অন দ্য কোশ্চেন, যেটা আমরা কালকে যখন কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টটা যখন দেখাবো তখন ব্যাপারটা আরেকটু মানে আপনারা তখন আরো বেটার ভাবে ধরতে পারবেন যে মানে যে ডিফারেন্সটা কি দুইটার মধ্যে। ঠিক আছে, বাট আমি কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট আজকে ডিটেলে যাচ্ছি না, কারণ এটা একটু কমপ্লিকেটেড, এবং আপনি যদি কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টটা ঠিক জায়গায় যদি রাইট ভাবে লিখতে পারেন, আমি বলবো যে আপনি একটা মানে অনেক ভালো স্ট্রাকচার ওয়াইজ আপনি ভালো স্কোর করতে পারবেন আর কি। তবে তাই বলে সব জায়গায় জোর করে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট ফিট করাটা ঠিক হবে না। যেমন ডিসকাস বোথ ভিউজ এর ক্ষেত্রে আসলে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টটা ইউজ না করাটাই বেটার হবে। ঠিক আছে, সো ওই স্ট্রাকচারটা, এই দুইটা স্ট্রাকচারের মধ্যে সকল কোশ্চেন মানে সকল এসে লেখা যায় আর কি রাইটিং টাস্ক 2 এর, এই দুইটা স্ট্রাকচারের মধ্যেই পড়ে যায়।
আলটিমেটলি আমি হয়তো ডিফারেন্ট ওয়ার্ডিং এ জিনিসটাকে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি বলে মানে প্যারাগ্রাফ করতে পারি, বাট দিন শেষে সেটা কিন্তু ব্লক বাই ব্লকের মধ্যেই পড়ে। ঠিক আছে, সো আমরা আজকে জাস্ট একটা এক্সাম্পল দেখবো। জি আপু। ভাইয়া আমি হচ্ছে গতকালকে একটু হচ্ছে টেস্ট 10 এর বইটা একটু ওপেন করেছিলাম স্যার, তো ওখানে দেখেছি যে মানে এরকম একটা টপিক ছিল, রাইটিং টাস্ক 2 তে বলছিল যে প্রেজেন্ট আ রিটেন আর্গুমেন্ট। তো যখন হচ্ছে আর্গুমেন্ট লিখতে বলবে, ওইটা কি হচ্ছে আমাদের ওই ডিসঅ্যাগ্রি অ্যাগ্রি এর মতো হবে নাকি একটু ডিফারেন্ট ওয়েতে আমাদের করার কথা? আচ্ছা, আর্গুমেন্টের যে বিষয়টা বিষয়টা হচ্ছে এরকম যে আপনার নিজেকেই নিজেরই দুইটা আর্গুমেন্ট পেশ করতে হবে। দুইটার মধ্যে যদি ব্লক বাই ব্লক স্ট্রাকচারটা আমরা যদি ফলো করে থাকি, ফার্স্ট অফ অল আপনি ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করবেন। শুরু করার পরে আপনাকে যখন আর্গুমেন্ট মানে বের করতে বলা হবে, ঠিক আছে, তখন কিন্তু আপনি নিজে থেকেই দুইটা আর্গুমেন্ট, মানে ফার্স্ট আর্গুমেন্টটা সেকেন্ড প্যারাগ্রাফে রাখবেন, সেকেন্ড আর্গুমেন্টটা আপনি থার্ড প্যারাগ্রাফে রাখবেন। ঠিক আছে, মোস্ট অফ দ্য টাইম কিন্তু দুইটা আর্গুমেন্টই হয়ে থাকে, বা যদি আরো বেশি হয় আপনি চাইলে থার্ড প্যারাগ্রাফেও যাইতে পারেন, নো প্রবলেম, মানে আরেকটা ফোর্থ প্যারাগ্রাফে থার্ড আর্গুমেন্টটাও রাখতে পারেন, নো প্রবলেম। বাট কনক্লুশনে যে কিন্তু আপনার একটা আর্গুমেন্টের হয়ে সাফাই গাইতে হবে। ভাইয়া তার মানে কি হচ্ছে আমরা একটা নেগেটিভ সাইড নিয়ে কথা বলবো আর একটা পজিটিভ সাইড নিয়ে কথা বলবো, দেন হচ্ছে যে কোনো একটাকে হচ্ছে আমি মানে আর্গুমেন্টের বিষয়টা আপনাকে আমি একটু এক্সপ্লেন করি। আর্গুমেন্টের তো আসলে নেগেটিভ পজিটিভ মানে ওইভাবে হ্যাঁ ঠিক ওয়ার্ডিং করা যায় না। আর্গুমেন্টের আইদার পয়েন্টস থাকে, ঠিক আছে, পয়েন্ট মেক করে আর্গুমেন্টে, অথবা আর্গুমেন্টে ফ্ল থাকে। ঠিক আছে, সো আপনি আর্গুমেন্টের যে স্ট্রং পয়েন্ট সেটাকে আপনি লিখবেন, প্লাস এই আর্গুমেন্টের ফ্ল কি সেটা আপনি লিখবেন, বুঝতে পারছেন, এবং উইথ এক্সাম্পল। এবং যখন আপনাকে নিজে থেকে যদি আর্গুমেন্টটা দিতে বলা হয়, তখন আপনি কিন্তু পার্সোনাল এক্সপিরিয়েন্সটা কিন্তু নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তখন আনাটা মানে ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট আমি বলবো। বুঝতে পারছি জিনিসটা? জি ভাইয়া। আরেকটা জিনিস হচ্ছে ভাই, এই ধরনের এক্সাম্পল কি আমরা দেখবো সামনে? অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমরা ওইরকম এক্সাম্পল অবশ্যই দেখব। এবং আমি বলবো যে আসলে কোশ্চেন প্যাটার্ন ওয়াইজ আসলে কয়েক ধরনেরই আছে। একটা হচ্ছে যে আপনার এই যে ডিসকাস বোথ ভিউস, একটা আছে অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, অর টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, এটা একটা কোশ্চেন। আর একটা আপনি যেটা বললেন যে আর্গুমেন্ট দিয়ে, ঠিক আছে, এই আমার যতদূর মনে পড়ে এই তিনটা। আরেকটা টাইপ আছে যেটা বেসিক্যালি যে নিজে থেকেই আর কি নিজেই এক্সপ্লোর করে বলতেছে যে অপিনিয়ন দিতে, রাইট? এই চারটাই কিন্তু টেকনিক্যালি আছে। এবং আহ, এবং বলা যায় যে এই আর্গুমেন্ট বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং আর্গুমেন্ট আমি বলবো যে সিমিলার অনেকটা। এবং এইটা সরি, অ্যাগ্রিমেন্ট আমি ভুল বলতেছি। এই ইয়ারটা কি বলে, যে গিভ ইউর অপিনিয়ন, যেখানে বলা হচ্ছে আপনাকে নিজে এক্সপ্লোর করে অপিনিয়ন দিতে বলা হচ্ছে, সেইটা এবং আপনার এই আর্গুমেন্টের জিনিসটা কম বেশি সিমিলার। ঠিক আছে, এই জন্য একটা দেখালে আপনি আরেকটা পারবেন। এবং টু হোয়াট এক্সটেন্ট এবং অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি আমি দুটাকে একসাথেই রাখতেছি, কারণ একটা দেখালে আরেকটা আপনি পারবেন। এবং ডিসকাস বোথ ভিউজটা জাস্ট একটু ডিফারেন্ট বাট ইজিয়ার, কারণ ব্লক বাই ব্লকে এটা ইজিলি ফেলা যায়। সো আমরা এখন একটু জাস্ট এটাকে আমরা একটু ডিটেইলড একটু আউটলাইনিং করার ট্রাই করব। আমরা খুব বেশি ডিটেইল আউটলাইনিং আজকে করব না। আজকে মানে একদম যেটা সাধারণত মাইন্ড ম্যাপিং এর জন্য আপনাদেরকে আমি সাজেস্ট করব, যেটা কালকে দেখাবো আর কি, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্টের পরে। বেসিক্যালি যে আমরা যখন কোনো ডিটেইলড আউটলাইনিং করব, তখন আমরা কি কি সেন্টেন্স থাকবে সেটারও একটা আঁচ দিয়ে যাব। সো বেসিক্যালি এটা ছোটখাটো জাস্ট কয়েকটা কি ওয়ার্ড দ্বারা জাস্ট আমরা একটা এসে লিখতেছি। বেসিক্যালি এসের পয়েন্টগুলো আমরা সাজাচ্ছি। ঠিক আছে, এটা আমরা কালকে আর ওই ডিটেইলে করব। আজকে জাস্ট আমি স্ট্রাকচারটা বোঝানোর জন্য যতখানি ততটুকু করতেছি, কারণ দিন শেষে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্টটা না বুঝালে আসলে আপনারা পুরাটা আসলে ক্যাচ করাটা পরে এসে ঝামেলা হয়ে যাবে। তো কালকে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্টটা ধরে তারপরে ওইটাতে হাত দিব একটু ডিটেইলে।
আচ্ছা, সো এইখানে দেখেন যে some people believe that it is best to accept a bad situation such as an unsatisfactory job or shortage of money. Other argue that it is better to try and improve such situations. ঠিক আছে? সো দেখেন এখানে কিন্তু দুইটা ভিউ, যে একটা হচ্ছে যে মানুষের নিজের ব্যাড সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। এখানে দুইটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন আনস্যাটিসফ্যাক্টরি জব অথবা শর্টেজ অফ মানি। আর আরেক আরেক দল কি আর্কিউ করতেছে যে আচ্ছা, বেসিক্যালি দেখেন এই কোশ্চেনটাই, এই কোশ্চেনটা স্পেসিফিক্যালি আমি বলবো এই কোশ্চেনটা কিন্তু আপনার আর্গুমেন্ট কোশ্চেনের মতোই। ঠিক আছে, আর্গুমেন্ট করতে আপনাকে যেখানে বলা হচ্ছে, কারণ এখানে জাস্ট ডিফারেন্সটা এটাই যে ওরা অলরেডি আর্গুমেন্ট আপনাকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ডিসকাস বোথ দিস ভিউজ এন্ড গিভ ইউর অপিনিয়ন। ওকে ফাইন। তো প্রথমে আমরা যেটা করব যে ইন্ট্রোডাকশনে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বলবো যে সাম পিপল find it বলা যেতে পুরো সেন্টেন্স দেখতেছি। তো সাম পিপল ফাইন্ড হ্যাপিনেস, ঠিক আছে, সাম পিপল ফাইন্ড হ্যাপিনেস except bad situation. বাট আমি জাস্ট সেন্টেন্স গুলো আউটলাইন করতেছি আর কি, ফুল লিখতেছি না। বাট সাম ইমপ্রুভ ব্যাড সিচুয়েশন, দিস অ্যাপ্রুভাল বলা যাইতে পারে। তারপরে এবার থিসিস সেন্টেন্স আনবো, যে আমরা যে কাজটা করব যে পজিটিভ নেগেটিভ অপিনিয়ন। ঠিক আছে, মানে আমরা মূলত এটা হচ্ছে আমাদের বেসিক্যালি থিসিস সেন্টেন্সটা, যেখানে আমরা এক কথায় ডিসক্রাইব করব যে আমরা আসলে কি করতে যাচ্ছি। ওকে ফাইন, সো এটা গেল। আর আমরা চাইলে একটা লিঙ্কিং সেন্টেন্স দিয়ে ফার্স্ট লেটস ডিসকাস ফর এক্সাম্পল the view of acceptance। এটা শর্টে আমি লিখতেছি। এবার আমরা ব্লক বাই ব্লক মেথডে যে কাজটা করে থাকি, যে আমার ইন্ট্রোডাকশনটা গেল এবং আমি মোটামুটি ডিটেইলে লিখছি, যদিও বলছিলাম কালকে আর একটু ডিটেইলে বলবো, বাট আই গেস দিস ইজ বলা যায় যে ভালোই ডিটেইলড আর কি। আচ্ছা, এবার আমরা যদি আসি যে সো আমাদের ফার্স্ট হচ্ছে যে অ্যাকসেপ্টেন্স, এটাকে আমরা অ্যাকসেপ্টেন্স বলি। এই সেন্টেন্স, এই প্যারাগ্রাফটাকে, যে এটার একটা ইন্ট্রোডাকশনারি সেন্টেন্স হবে, acceptance situation not in favor, acceptance is when। ঠিক আছে, এটা আমরা স্টার্টিং এ হয়তো এই সেন্টেন্স দিয়ে শুরু করবো, এরকম একটা সেন্টেন্স দিব। তারপরে এবারে আমরা যে কাজটা করব, যেটার পজিটিভটা উল্লেখ করব। এবং আমি মনে করি যে একটা ওয়ান পজিটিভ ইজ এনাফ। ঠিক আছে, কারণ আপনার একটা পজিটিভটাকে অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্টেন্স যেমন একটা, এটার একটা পজিটিভ জিনিস দিক কি বা পজিটিভ সাইড কি বা অ্যাডভান্টেজ কি বলা যেতে পারে, যে এইটা হচ্ছে হেলথ গুড,
হার্ট, যেমন আমরা এক্সাম্পল হিসাবে এখানে হার্ট কন্ডিশন আনতে পারি, যে মানুষ যদি অ্যাকসেপ্টেন্স না করে, অ্যাকসেপ্টেন্স করা ভালো হচ্ছে বডির হেলথের জন্য, আর যদি তারা না করে তাহলে হেলথ কন্ডিশন হতে পারে অ্যাকর্ডিং টু আর রিসার্চ, যে মানুষ যারা বেশি টেনশন করে, এই করে সেই করে হ্যান ত্যান করে, তারা কি করে, তারা হচ্ছে হার্ট কন্ডিশনে ভোগে এবং আরো অনেক ডিজিজ চলে আসতে পারে, যেমন হার্ট কন্ডিশন হতে পারে, স্ট্রোক হতে পারে, রাইট? সো এটা অ্যাকসেপ্টেন্স, এটা ভালো দিক, ঠিক আছে। হার্ট ইয়া মাইন্ড ফ্রেশ থাকতে পারে, বা এটার সাথে হার্ট গুড, হেলথ গুড, মাইন্ড গুড, মানে এইভাবে বলা যাইতে পারে আর কি। কিছু কিছু এক্সাম্পল এখানে নিয়ে আসা যেতে পারে যে লেস টেন্সড। এখন এটাকে আরো বেটার ওয়েতে চাইলে যেটা করা যেতে পারে যে প্রথমেই প্রথমে হেলথেরটা এনে, ফিজিক্যাল বডির কথা এনে তারপরে মাইন্ডে যাওয়া যেতে পারে, অথবা আগেই মাইন্ডে যে পরে হচ্ছে ফিজিক্যাল হেলথের কথাতে যাইতে পারে আর কি। কারণ মাইন্ডের কারণে যেহেতু ফিজিক্যাল, আমি বলবো যে মাইন্ডটাকে আগে আনাটাই বেটার। কারণ মেন্টাল মাইন্ডে যদি পিস থাকে তাহলে কিন্তু বডি ফিজিক্যালও বেটার হয় অ্যাজ আ রেজাল্ট। সো এটা বলা যেতে পারে 2 in 1 পয়েন্ট হিসাবে এটাকে উল্লেখ করা যেতে পারে, ঠিক আছে। তো এটা আমাদের পজিটিভ। এখন আসি নেগেটিভ। নেগেটিভ এটার একসেপ্ট করে নেওয়ার অসুবিধাটা কি, যে সে পোর, সে আনহেলদি, যে সে যদি আনহেলদি একটা লাইফস্টাইল লিড করে থাকে এবং সে যদি এটাকেই একসেপ্ট করে নেয় তার লাইফস্টাইল হিসাবে, তাহলে তো তার কোনো ইমপ্রুভমেন্ট নাই, যেটা আলটিমেটলি তার হেলথকেও হচ্ছে এফেক্ট করতে পারে, ঠিক আছে। মানে এটা আসলে এই টপিকটা এমন একটা টপিক, এখানে আপনার পার্সোনাল পয়েন্টে যে আরো কিছু জিনিস আপনি আর্গিউ করতে পারবেন, কারণ এখানে কিন্তু পুরো কোনোটাই পুরোপুরি করা যাইতে পারে না। এবং আপনি চাইলে কিন্তু মজাদার বিষয় হচ্ছে আপনি যখন নিজের অপিনিয়ন দিবেন, আপনার দুইটার একটা চুজ করতে হবে না, আপনি মিডল গ্রাউন্ড চুজ করবেন। আমিও যে বেশি অ্যাকসেপ্টেন্সও ভালো না, আবার বেশি অনেক মানে একদম অ্যাকসেপ্ট না করাও ভালো না। সো আপনি একটা মিডল গ্রাউন্ডও চুজ করতে পারবেন, যেটা আমি চুজ করবো আর কি, ঠিক আছে। সো হেলথ, ঠিক আছে, আহ, হতে পারে যে লাইফস্টাইলে প্রবলেম হতে পারে, মানে লাইফস্টাইল, ভালো লাইফস্টাইল সে লিড করতে পারতেছে না, রাইট। এবং লাস্টে আমরা একটা লিঙ্কিং সেন্টেন্স দিয়ে আমরা বলে দিব যে নেক্সট উই উইল লুক অ্যাট আনএক্সেপ্টেন্স, ডিসঅ্যাপ্রুভালও বলা যেতে পারে। যাই হোক, আনএক্সেপ্টেন্সে এসে আমরা সেম ওয়েতে নট স্যাটিসফাইড, লাইফ ইজ অ্যাবাউট ইমপ্রুভমেন্ট, ঠিক আছে। আমরা একটা এরকম একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিয়ে শুরু করে এবারে এটার পজিটিভ আসবো, নেগেটিভে আসবো, ঠিক আছে। যে এটার পজিটিভ হচ্ছে strive for betterment, improve health, wealth, ঠিক আছে। আপনি এখানে নিয়ে আসতে পারেন ফিটনেসের জিনিসটা নিয়ে আসতে পারেন। দেখেন দিন শেষে জিনিসগুলো কিন্তু ওভারল্যাপ করবেই, টপিকগুলো এমন যে ওভারল্যাপ করতে করতে হবে মাস্ট। এবং এটাই পসিবল, এটাই স্বাভাবিক যে একটার পজিটিভ আর একটা নেগেটিভ হবে, বাট আপনি স্ট্রাকচার করতেছেন এইভাবে আর কি। ওয়েলথ হচ্ছে যে আর্ন, কি বলে যে অ্যাপ্লাই বেটার জব। সো এটা নেগেটিভ কি হতে পারে, টেনশন, হার্ট ব্রেক হতে পারে, ঠিক আছে, সে যদি তার সিচুয়েশন না মেনে নেয়। এবং হেলথ ইস্যু, মেন্টাল ইস্যু হতে পারে, রাইট। দিয়ে আপনি যে লিঙ্কিং ওয়ার্ড ইউজ করে যে পরে আমরা হচ্ছে
এখানে লিঙ্কিং ওয়ার্ড না দিলেও চলে, বাট দিলেও দেওয়া যায় যে ফাইনালি কম্প্যারিজন করতে, এবং লাস্টে এসে আমার কনক্লুশনে এসে আমি যে কাজটা করব, শুরুতে ধরেন হেলথের জিনিসটা আনবো, ফিটনেস, গুড হেলথ, acceptance, if no acceptance, মানে বিষয়টা এরকম যে হ্যাঁ সে মানে হেলথের ক্ষেত্রে সে একসেপ্ট করে না, তার এই জন্য সে ভালো ইয়া করতে পারে, বাট আরো অন্য পয়েন্টে এসে নো অ্যাকসেপ্টেন্স অফ ব্যাড সিচুয়েশন, বা কোনো সিচুয়েশন বা হার্ট ব্রেকের কথা হতে পারে, বা ফাইন্যান্সিয়াল সিচুয়েশন হতে পারে, যে মেন্টাল মেন্টাল স্টেবিলিটি, লস, হেলথ, ওকে হেলথের কথা, ওয়েলথের কথা, যে বেটার জব, আনএক্সেপ্টেন্স এর কারণে কি বেটার জব সে খুঁজবে, বেটার লাইফস্টাইল সে পাবে, বাট ইফ মানে সরি ইফ অ্যাকসেপ্টেন্স, এখানে তো আনএক্সেপ্টেন্স এর কথা যেহেতু বলছি, এইটার সাথে আসতে পারে হচ্ছে যে ওয়ার্স হেলথ, মানে দুইটা একসাথে এমন ভাবে কম্পেয়ার করে ইন্টারটুয়াইন ভাবে লিখতে হবে যেখানে অ্যাকসেপ্টেন্স আনএক্সেপ্টেন্স দুইটাকে আমি ঠিকভাবে বুঝাইতে পারতেছি আর কি। বাট ইফ অ্যাকসেপ্টেন্স, গুড গুড মেন্টাল ফিজিক্যাল হেলথ, নো টেনশন, ঠিক আছে। আবার ইয়ার ক্ষেত্রে ওয়েলথের ক্ষেত্রে এটা বলা যেতে পারে যে বেটার লাইফস্টাইল, ঠিক আছে। বাট ইফ অ্যাকসেপ্টেন্স, হ্যাপি ইভেন ইন লস ইন বিজনেস অর জব টার্মিনেশন। এবার হচ্ছে আমি ওন অপিনিয়ন, মিডল গ্রাউন্ড, টু অ্যাকসেপ্টেন্স ব্যাড, টু আনএক্সেপ্টেন্স ব্যাড, acceptance when lost good, unacceptance when situation in own control good। দেখেন আমি কিন্তু মোটামুটি এই পুরা টপিকটার কিন্তু মেইন থিমটা কিন্তু আমি নিয়ে আসছি, এবং এটাকে ফলো করলে অলরেডি একটা শেয়ার করতে পারে। সো দেখেন এখানে যে জিনিসটা হচ্ছে, প্রথমে আমি ইন্ট্রোডাকশন আনতেছি, তারপরে ইন্ট্রোডাকশনের দুইটা সেন্টেন্সের মানে কি লিখবো ওরকম একটা জাস্ট আইডিয়া করছি, তারপরে থিসিস সেন্টেন্সে যে আমি ব্রেক ডাউন করবো পজিটিভ নেগেটিভ এবং নিজের অপিনিয়ন দিয়ে কনক্লুড করবো আর কি, তারপরে একটা লিঙ্কিং সেন্টেন্স দিয়ে পরের তাতে অ্যাকসেপ্টেন্সে চলে গেছি। যদি নিজের সিচুয়েশন যদি ব্যাড সিচুয়েশন যদি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে কি কি হবে, এটার একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখবো, ঠিক আছে, যে সবসময় সিচুয়েশন ফেভার হবে না, এবং acceptance is a way that people cope with different situations বা এরকম ভাবে দিয়ে। এটার পজিটিভ দিক হতে পারে যে অ্যাকসেপ্টেন্স করলে মাইন্ড গুড থাকবে, হেলথ গুড থাকবে, টেনশন কম হবে, এই জন্য হার্ট, এই জন্য মাইন্ড ফ্রেশ থাকার কারণে কোনো হার্ট কন্ডিশন বা স্ট্রোক এইটা কোনো কিছু ডেভেলপ করবে না। বাট এটা নেগেটিভ হচ্ছে যে কেউ যদি তার মানে সিচুয়েশন যদি মেনে নেয় যে সে গরিব বা সে আনহেলদি এবং সে নিজেকে ঠিক করতে পারবে না, তাহলে এটা তার হেলথে এফেক্ট করতে পারে এবং তার লাইফস্টাইলের কারণে সে একটা পোর লাইফস্টাইল লিড করতে পারে, কারণ সে তার সিচুয়েশন চেঞ্জ করতেছে না।
রাইট? নেক্সটে তারপরে আনএক্সেপ্টেন্স নিয়ে আমরা ডিসকাস করব বলে বা না উল্লেখ করলেও চলে। তারপরে হচ্ছে আনএক্সেপ্টেন্সে যে অনেক সময় মানুষ হচ্ছে স্যাটিসফাইড থাকে না নিজের সিচুয়েশন নিয়ে এবং সে লাইফে ইমপ্রুভমেন্ট চায়, হেলথে চায়, ওয়েলথে চায়, ডিফারেন্ট সিচুয়েশনে চায়। এইজন্য সে নিজে থেকে ওয়ার্ক করে এবং এটা হচ্ছে মানুষের একটা বৈশিষ্ট্য বা হ্যান-ত্যান। ঠিক আছে? তারপরে পজিটিভ হচ্ছে যে স্ট্রাইভ, বেটার ফ্রেন্ড, হেলথ ঠিক করতে পারে, ওয়েলথের জন্য ট্রাই করতে পারে। নেগেটিভ হইতে পারে যে সাডেন কোনো কিছু হইলে, আনএক্সেপ্টেন্স থাকলে টেনশন হতে পারে, হার্টব্রেক হইতে পারে, হেলথ ইস্যু, মেন্টাল ইস্যু। রাইট? তারপরে লিঙ্কিং ওয়ার্ড দিয়ে কম্প্যারিজন করবো আমরা, এটা উল্লেখ করলাম এবং তারপরে চলে যেয়ে কনক্লুশনে চলে এসে যে দুইটারই ভালো দিক খারাপ দিক আছে। হেলথের দিক দিয়ে যদি ধরি আমরা তাহলে এটা এটাকে যদি আমাদের হেলথের এমন কোনো কন্ডিশন যদি থাকে যেটা আমরা মানে আমরা ইমপ্রুভ করতে পারবো, তাহলে সেটাকে মানে আনএক্সেপ্টেন্স ইজ গুড, কারণ আমরা ইমপ্রুভমেন্ট করতেছি। বাট যদি সে অ্যাকসেপ্ট করে নেয় যে তার সিচুয়েশন সে ইমপ্রুভ হবে না, তাহলে তার হেলথ হবে। বাট এমন কোনো সিচুয়েশন যদি হয় যেটাতে তার নিয়ন্ত্রণ নাই, ফর এক্সাম্পল কোনো ডিজিজ, ক্যান্সার, সেই ক্ষেত্রে সে যদি অ্যাকসেপ্ট না করে, এটা শুধু তাকে আরো মেন্টালি আরো টর্চার করবে, তার ফিজিক্যাল আরো হবে। ঠিক আছে? তারপরে ওয়েলথের ক্ষেত্রে যেও সেম ভাবে দুটাকে কম্পেয়ার করবো, আমরা করতেছি আমরা, রাইট? যে সে বেটার জব, আনএক্সেপ্টেন্স মানে কি, সে ইমপ্রুভ করতে চায়, বেটার জব চায়, বেটার সে বিজনেস করতে চায়। ঠিক আছে? বেটার লাইফস্টাইল চায়, এই জন্য সে স্ট্রাইভ করে, এই করে সেই করে। বাট সে যদি মেনে নিত তাহলে সে হয়তো বা পোর কন্ডিশনে থাকতো। বাট হ্যাঁ, যদি এমন কোনো সিচুয়েশন হতো যেটা তার নিয়ন্ত্রণে নাই, সেই ক্ষেত্রে সে অ্যাকসেপ্টেন্স করলে সে লসের মতো সে হ্যাপি থাকবে। ঠিক আছে? এই এবং সে হচ্ছে জিনিসটাকে স্বাভাবিকভাবে নিবে এবং তার মেন্টাল স্টেবিলিটিটা বজায় থাকবে বা হ্যান-ত্যান। এখন আমার নিজের অপিনিয়ন দিতে যে আমি কি বলছি যে আমি একটা মিডল গ্রাউন্ড চুজ করতেছি। আমি মনে করি যে যেই সব কন্ডিশন যেটা আমার নিজের চেঞ্জ করার পসিবিলিটি আছে, সেগুলোতে আমাদের অ্যাকসেপ্ট করা অবশ্যই উচিত হবে না। বাট এমন কোনো জিনিস যেটা আমাদের নিয়ন্ত্রণে নাই, যেমন ফর এক্সাম্পল কোনো ডিজিজ বা কোনো জব চলে গেছে, বিজনেসে লস হয়েছে, তাহলে সেটার ক্ষেত্রে আমাদের অ্যাকসেপ্টেন্সটাই মানে আমাদের জন্য বেটার। সো এইটা হচ্ছে আমার পুরা এসের মাইন্ড ম্যাপ বা ডিটেইলড আউটলাইন, যেটাই বলি না কেন। সো দেখেন, এটা থেকে কিন্তু যদি ফলো করে যদি আমি লিখি, অটোমেটিক কিন্তু দুইটা অটোমেটিক কিন্তু চলে আসবে। এবং এখানে একটা জিনিস যেটা আমাদের করতে হবে, খেয়াল রাখতে হবে যে আমরা যখন ব্লক বাই ব্লক মেথডটা ফলো করব, তখন আমরা যেন মিক্স আগেই না করে ফেলি। আমরা কম্পেয়ার করতেছি, পরে এসে আমরা কম্পেয়ার করতেছি মাস্ট, কিন্তু শুরুতেই আমরা যেন একটা বলতে যাই যেন আরেকটা নিয়ে এসে না কম্পেয়ার করি। তাহলে ব্লক বাই ব্লক অ্যান্ড কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টের একটা জগা খিচুড়ি হয়ে যাবে, তখন কোনো প্রপার স্ট্রাকচার হবে না। ঠিক আছে? হ্যাঁ, হয়তো কিছু কোহিরেন্স থাকবে, মানে কিছু জিনিস বোঝা যাবে, কিছু একটা হয়তো বোঝা যাবে, কিন্তু আলটিমেটলি কিন্তু প্রপার স্ট্রাকচারটা কিন্তু মেনটেন হবে না। সো এই জন্য আমাদের আগেই মিক্স করা যাবে না, লাস্টে এসে মিক্স করে পরে নিজের অপিনিয়ন দেওয়াটা, এটা মোর লজিক্যাল আর কি, লজিক্যাল অ্যাপ্রোচ, এবং এটাই হচ্ছে ব্লক বাই ব্লক মেথড। আশা করি বুঝাইতে পারছি। এটা এটা এবং আরেকটাও মানে আমি হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিব আর কি, যেটা আপনারা ব্লক বাই ব্লক মেথড দিয়ে এই আরেকটাই যে এটাই দিয়ে দিব, যে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, এটা ব্লক বাই ব্লকে আপনারা ট্রাই করবেন। ওকে, সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার যে আমরা আসলে প্ল্যানিংটা করব কিভাবে। এবং ট্রাস্ট মি, আপনি যদি প্ল্যানিংটাতে এমনও হবে যে আপনার প্ল্যানিংয়েই হয়তো বা 15-20 মিনিট চলে যাবে, বাট মজাদার বিষয় হচ্ছে আপনার প্ল্যানিংয়ে 10-20 মিনিট যাক, নো প্রবলেম, মানে 10-15 মিনিট যাক বা 20 মিনিট যাক, নো প্রবলেম। দেখা যাবে যে আপনার কিন্তু লিখতে তখন 10 মিনিট মাত্র টাইম লাগতেছে, বিকজ আপনি অলরেডি জানেন আপনি কি লিখবেন। এখন জাস্ট এটাকে এলাবোরেট করে জাস্ট সুন্দর করে সাজায় সেন্টেন্স বাই সেন্টেন্স আপনি লিখবেন। সো এই জিনিসটা আসলে কতটা ইম্পর্টেন্ট, যারা আসলে ফার্স্ট টাইম অনেকে যারা এক্সাম দেয় বা ডিফারেন্ট জায়গায়, তাদেরকে যখন এত ডিটেলে আসলে স্ট্রাকচারগুলো বোঝায় না, তখন যে প্রবলেমটা হয় যে ওরা যে ব্ল্যাঙ্কলি যে জাস্ট মাথায় যেটা আসে লিখে দিয়ে চলে আসে, এই জন্য রাইটিংয়ে খারাপ মার্ক আসে। উল্টা যেখানে একটা প্রপার স্ট্রাকচার ফলো করলে অলরেডি কিন্তু ব্লক বাই ব্লক এমন একটা মেথড এবং কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দুইটাই এমন মেথড যে আপনি যদি এটার মধ্যে যদি আপনার টপিকটাকে ফেলেন, আপনি যদি এটাকে ভেঙে ভেঙে যদি আউটলাইন করেন, অটোমেটিক আপনার পুরো এসে কিন্তু মানে এসের আইডিয়া কিন্তু আপনার কাছে চলে আসবে। ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি ব্লক বাই ব্লক মেথডটা এবং সেটাতে কিভাবে আসলে আপনি স্ট্রাকচার করবেন। এবং টু বি অনেস্ট, লেখাটা এখানে বড় বিষয় না,
কারণ এই যে আমি স্ট্রাকচারটা করে দিলাম, এখন যদি আমি আপনাদের যে কাউকে দিই আপনারা কিন্তু মোটামুটি কিন্তু লিখতে পারবেন স্ট্রাকচারটা ফলো করে। সো এই জন্য আমি বলি যে রাইটিং টাস্ক 2-তে মাইন্ড ম্যাপিং ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান রাইটিং। কারণ আপনি যদি আইডিয়াটাকে যদি অলরেডি ঠিকঠাকভাবে সাজাইতে পারেন, আপনার টাস্ক অ্যাচিভমেন্ট অনেকখানি হয়ে যাচ্ছে, কোহেশনেও কিন্তু আপনি অনেকখানি মার্ক পেয়ে যাচ্ছেন। এখন বাকিটা জাস্ট আপনার লেখার মাধ্যমে আপনাকে জাস্ট জোড়াতালি দিতে হবে উইথ ইউর ভোকাবুলারি অ্যান্ড গ্রামার, এবং কিছু কোহেশন যেখানে মানে লিঙ্কিংটা ঠিক মতো করতে হবে প্যারাগ্রাফগুলোকে। ওকে, আজকে আমাদের রাইটিং টাস্ক 2 এর এই পর্যন্তই। এখন আমরা যে কাজটা করব, যেটা ভাই গ্রুপে অলরেডি মেনশন করেছেন, সেটা হচ্ছে বেসিক্যালি যে আমরা হচ্ছে স্পিকিংটা ডিসকাস করব। স্পিকিংয়ের টপিকগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব যেন আপনাদের আরেকটু ফ্লুয়েন্সিটা কাজ করে। সো আমাদের টপিকগুলো ছিল হচ্ছে হোম, অ্যাপার্টমেন্ট অ্যান্ড রেস্টুরেন্ট, রাইট? সো আমি যে কাজটা করব যে আপনাদের স্পিকিংটা নিজেদের মধ্যে যেন ইমপ্রুভ হয়, এই জন্য আমি হয়তো শুরুতে একজনকে আস্ক করব, উনি আবার আরেকজনকে আস্ক করবেন, ঠিক আছে? এবং পরের জন আরেকজনকে আস্ক করবেন, ঠিক আছে? সো এইভাবে আমরা এই 3টা টপিক উইচ ইজ হোম, অ্যাপার্টমেন্ট অ্যান্ড রেস্টুরেন্ট, এই 3টার উপরে ডিফারেন্ট কোশ্চেন আপনার যেটা মনে আসে আপনি সেটাই পরের জনকে আস্ক করবেন, ঠিক আছে? এবং আমিও পার্টিসিপেট করতেছি। সো বেসিক্যালি যারা যারা আছেন তাদেরটা শেষ হওয়ার পরে লাস্টে আমাকেও আস্ক করবেন। সো আমরা একটা কনভারসেশন করতেছি, একটা ডিসকাশন করতেছি। তো আশা করি যে এটাকে প্রপারলি করলে অনেক আমরা এটা 10 মিনিটস জারি রাখবো আর কি। আশা করা যায় যে আপনাদের কিছুটা হলেও এই রিলেটেড ভোকাবুলারি, ওয়ার্ডস এবং স্পিকিংয়ে হেল্প হবে। ওকে, whom should I start with? Let's start with Ointila Apu. যে Assalamu alaikum here. Walaikum. So could you please describe your home to me? Okay, at first, Bhaiya, I wanna clear something. Is that about my home I live in or hometown? Because as the two topics are same, home and apartment, that's why I was a little bit confused about the. You can start with hometown. Okay. I'm from the capital of Bangladesh, which is Dhaka. I have born and raised in here. This is the center of Bangladesh. And mostly, I really enjoy the hustle and bustle of this town, and which really appeals me for their good amenities and the better communication and also good transportation system. I have been living here from the beginning of my studying. As well, extremely sorry, I'm just totally lost today. No problem. Can I start? You can ask another person a question regarding their hometown. Oh, actually, Bhaiya, I have joined a little time later because my children was really messing around. I didn't get the way the conversation will be. That means I didn't get the way. Okay, I'm How will explaining you- once more. Okay, I'm explaining once more. I just asked you a question and you just described your hometown to me, right? Okay. So now, when you are done with your speaking, you'll now ask the next person. You can mention their name and ask them something about their hometown, and the Okay. next person will do the same, and this will be like a circular discussion. Okay, it's like a game, like Yeah. So you can ask the next person, whoever you want. You mention their name and then ask them something about their hometown. okay. Janatul Firdaus Konok. Apu, can you please describe your hometown, please? Okay. One more thing. You cannot ask the same question that the previous person asked. You have to be. Okay. Please take my apologies. I was absent when you were describing the matter. Okay. Okay.
Jannatul Firdaus Konok, Apu, can you please describe the apartment you live in? ভাইয়া আমি না আজকে আসলে প্রিপারেশন নিয়ে আসি নাই, আজকে কি স্কিপ করা যাবে? স্কিপ বলতে আপনি যদি আপনি ট্রাই করেন, এক দুই সেন্টেন্স যেটাই পারেন ট্রাই করে পরে নেক্সট পারসনকে কোশ্চেন করেন। ভাইয়া এটা বলার আগে একটু লেখার টাইম থাকে না, মানে একটু কিছু স্ক্রিপ্ট রাইট ডাউন করতে পারবো? এটা আমরা হচ্ছে লাইভ স্পিকিং করতেছি আর কি, আপনার যেটা মাথায় আসে অ্যাপার্টমেন্টে আপনি সেটাই বলেন, নো প্রবলেম, এখানে কোনো থিঙ্কিং এর কিছু নাই। আপনি এক সেন্টেন্স বলেন, দুই সেন্টেন্স বলেন, পরে নেক্সট পারসনের নাম উল্লেখ করে তাকে একটা কোশ্চেন করেন যেটা আগে কেউ কোশ্চেন করেনি এই তিনটা টপিকের মধ্যে। ওকে ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি আপনার জন্য আরেকটু ইজি করে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু কোশ্চেন করা হচ্ছে ডিসক্রাইব ইউর অ্যাপার্টমেন্ট, ঠিক আছে? সো আপনি কিন্তু জাস্ট আপনার অ্যাপার্টমেন্টের কালার মানে কি রঙের সেটা বললেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে, তারপর আপনি নেক্সট পারসনের নাম ধরে তাকে আস্ক করেন, ঠিক আছে? অনেক কিছুই হতে পারে। ওকে আচ্ছা, hello, I live in an apartment in Bonusri, which is a residential area in Dhaka. This is actually a convenient and peaceful place compared to the busier parts of the Dhaka city. Though my road is a lot busier than the other roads, and my apartment is on the third floor of a six-story building. It has 6 rooms, 2 living room, a kitchen, 2 balconies. What I most like about my apartment is I can get the natural lights from my room, and but I totally dislike the crowd of the road. That's it. That's all from my part. আমি ভাইয়া থেকে বেশি কিছু বলতে পারছি না। That's fine. আপনাকে আমি মানে আপনি এক দুই সেন্টেন্স যেটাই বলেন, ইউ হ্যাভ টু মেনশন দ্য নেক্সট পারসন অ্যান্ড আস্ক দেম আ কোয়েশ্চেন দ্যাট ওয়াজন্ট আস্কড বিফোর, মানে তাদেরকে এমন একটা কোয়েশ্চেন করবেন যেটা আগে কেউ আস্ক করেনি, এই তিনটা টপিক নিয়ে: হোম টাউন, অ্যাপার্টমেন্ট, রেস্টুরেন্ট। আচ্ছা, so Sagarika Apu, can you describe about any restaurant you have visited lately? Okay, I describe about restaurants. Icon restaurant is a commercial establishment where meals are prepared and served to customers. Maximum restaurants are established around town, and sometimes it showed a few numbers of restaurants in rural areas. My favorite restaurant is the Chana Riverview Cafe, which is established Khulna division in the southeastern part of Bangladesh. Apart from this, I have few favorite restaurants across our country. And now I would like to talk about the meals or types of food in Shannon Riverview Cafe. In various types of snacks items and meals are served here. Not only the traditional Bangladeshi dishes are served there, but also Chinese and Indian options. But also have Chinese and Indian options.
always try and go to Channel River Blue Cafe in my weekend. Sometimes I go there with my family members, but maximum times with my friends. In my weeks, I was very busy for my family and workplace. And so I will try to spending time with my family and friends in the restaurant. ওকে, আমি আরেকটু এখানে আরেকটা ক্লজ অ্যাড করছি, মানে একটা রুলস অ্যাড করছি, সেটা হচ্ছে যে 3টার বেশি সেন্টেন্স কেউ বলতে পারবে না। ওকে, ইউ ক্যান আস্ক মি আ কোয়েশ্চেন, সাগরিকা আপু। ভাইয়া, ইট উড বি লট ইজিয়ার যদি আপনি এই কথাটা আগে বলতেন। না না, আমি দেখলাম যে আপনারা কতখানি টানেন আর কি জিনিসগুলো। You can ask me any question about my hometown or apartment or restaurant, Sagarika apu. Any question that wasn't asked before. Can I repeat question? Which is easy. You cannot repeat question. You have to come up with a new question regarding hometown, apartment, or restaurant, and the question can be specific. Different. It can be. But today's routine is both home, apartment, and restaurant. I ask a question about this out of routine. About these three, it can be any specific question, any type of question, but not the previous questions that were already asked. A simple question. It doesn't have to be very complicated. Can you describe an enjoyable journey by public transport? Sorry, Apu, your network is literally down. I didn't get that question. Yeah, and also the question is, I think, out of topic. It has to be hometown, apartment, or restaurant. It's okay, bhai. I can answer. I can try Okay, if you allow me. You can try. Okay, I would like to describe a journey that I recently. I actually didn't get the question. Is it about a journey I recently? Yeah, journey. Oh, any kind of vehicle. Okay. I would like to describe a journey I recently had with my family near a tourist spot. It is a very popular. Oh, okay, but Only 3 sentences. with 3 sentences. The question is a death question. Okay, I will try. Finish it with 3 sentences. It can be a simple 3 question. You don't have to elaborate. Just be generous. Okay, I got it. Okay, I had a really wonderful journey in a near resort in my city, that is Dhaka, from Bangladesh, and I had a wonderful time with my family because the journey was really connected to me because we were really having fun with this journey. Okay, Bhaiya, I want to ask you a question. Do you own a restaurant? I don't own a restaurant. I did try to give my own, basically be partner up with my friend on a food stand, but that didn't really work out. So yeah, I don't really own a restaurant. Okay, can I ask another question or leave it to anyone? I'm going to be asking the next question. Okay. I forgot the rule. Okay. No problem. The next question to Janatul Firdaus Konok Apu is that, so does your hometown have any river beside it? Could you hear? Can you hear me? Did you get the question? Yes, bhaiya, I get it.
So my hometown is in Kumilla, um, which is a well-known city of Bangladesh. It's a place which is both historically and naturally beautiful and historically important, and I feel proud. I feel proud to be from there, and Sentence. probably there is a river Yeah. All right. there called Modhumati River. That's it. Okay. One thing about having a discussion is that when someone asks you a specific question, you don't need to give an introduction. I should be direct. Yeah, you just simply answer and then you can elaborate from there. Okay. When speaking, they might think that you are, going off topic. It's very common. So yeah, you can ask someone a question. Wendrila Apu, can you describe me the area of your apartment? Sure. I live in a very popular city in Dhaka that is called Komlapur, and it is a really bustling town in my city. It has a really popular monastery around it, and the name of the road office on this monastery, that is Dharmarajik Bodh Vihar. That's it. I want to ask Shobha Apu that, Apu, please describe your apartment in 3 sentences. Actually, I don't belong in an apartment. I belong in a hometown. If you want, I can say about my hometown. Sure, Apu. My hometown is Khulna, which is the southwestern part of Bangladesh. Sundarban is one of the largest mangrove forests in our world, and that's located in our division. The people of my city is easygoing, hospitable, and amicable. Now, I ask Janatal Fredis Kanok Kapu, can you say the difference between hotel and restaurant? The difference between hotel and restaurants, will it be a topic? Can it be a topic? Hello, Bhaiya. Bhaiya, Sagarika Apu asked me about difference between hotel and restaurants. Yeah. Yeah, that's a valid question. Okay. So restaurants are like where we go and eat something, but hotels are like we stay there for a staycation. Like we go there when we go for a vacation. That works. Okay, I think that's enough for today. Tomorrow it's gonna be more. I think it's gonna be more
impactful because today we just started. So, you know, explaining to you the rules and how to answer was one way to start today. The next day, I'm hoping that you'll be able to better answer and also keep things moving fast. You know, like a game. Okay, that's it for today. See you tomorrow.